হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কর্মরত রসায়ন লেকচার ৩ নাম্বারটা। হ্যাঁ? আমরা গত ২ ক্লাসে আমরা কি শেষ করছি? আমরা মোটামুটি চ্যাপ্টারের একটা অংশ শেষ করছি। আমি কি বলছিলাম চ্যাপ্টারটাকে ৩ ভাগে ভাগ করা যায়। হ্যাঁ? এখন আমরা ২য় ভাগে আছি। তো ২য় ভাগের ১ম এ আজকে যা পড়াবো তা হচ্ছে যে অনেক ইম্পোর্টেন্ট একটা পড়া। হ্যাঁ? অনেক ইম্পোর্টেন্ট। মানে এখান থেকে প্রশ্ন আসবেই। 100% লিখে রাখ। সেটার টপিকটার নাম কি? সাসপেনশন। সাসপেনশন মানে কি? সাসপেনশনে এখন আমরা আসিনি। টপিকটার নাম সাসপেনশন দিছে। ঠিক আছে? সাসপেনশন একটা আলাদা জিনিস যেটা আমি এই টপিকের লাস্টে পড়াবো। প্রথম কথা হচ্ছে এই টপিকের মেইন নাম হচ্ছে যে দ্রবণ। ঠিক আছে? টপিকের মেইন নাম কি? এই যে প্রকৃত দ্রবণ, কলয়ের দ্রবণ, সাসপেনশন। এখন আমরা দ্রবণ বলতে কি বুঝি? দ্রবণ বলতে আমরা কি বুঝি? দেখি বলতো। দ্রবণ বলতে আমরা কি বুঝি? দ্রবণ বলতে আমরা এটা বুঝি না যে দ্রবণ সমান হচ্ছে যে দ্রব প্লাস দ্রাবক, তাই না? দ্রব প্লাস দ্রাবক। এখন আমরা দ্রব আর দ্রাবক বলতে কি বুঝি? এগুলো তো বাচ্চাদের পড়া। দ্রব আর দ্রাবক বলতে কি বুঝি? যেমন দ্রব হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে পানি। তার মানে কি? শরবতের মধ্যে চিনিটা হচ্ছে কি? দ্রব। মানে যেটা মেশানো হয়। ঠিক আছে? যেটা মেশানো হয়। আর দ্রাবক হচ্ছে সেটা যার মধ্যে মেশানো হয়। পানির মধ্যে চিনি মেশানো হচ্ছে। তার মানে পানিটা হচ্ছে কি? দ্রাবক। আর যেটা মেশানো হচ্ছে সেটা হচ্ছে দ্রব। ওকে? যদিও এটা হচ্ছে বাচ্চাদের কনসেপ্ট যে দ্রব দ্রাবক আমরা এইভাবে মনে রাখি। ঠিক আছে? অ্যাকচুয়ালি দ্রব দ্রাবক বলতে কি বুঝায়? আমি গুণগত রসায়নে পড়াইছিলাম যে তখন বলছিলাম। দ্রব বলতে অ্যাকচুয়ালি যেটা বেশি থাকে পরিমাণে সেটাকে সরি দ্রাবক হচ্ছে যেটা পরিমাণে বেশি থাকে সেটাকে হচ্ছে দ্রাবক বলে। ওকে? তাহলে আমি কি বললাম? আমি বললাম যে যেটা পরিমাণে বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক। এখন একটা কথা চিন্তা কর, পানির মধ্যে চিনি মিশাচ্ছি। পানি পুরো ১ গ্লাস নিছিস। চিনি কি তুই ১ গ্লাস চিনি নেস? অবশ্যই ১ গ্লাস চিনি নেস না। চিনি নিবি ২ চামচ, ৩ চামচ বেশি হলে। তার মানে এখানে বেশি কোনটা? বেশি পানিটা না? চিনির থেকে পানি বেশি না? সেজন্য পানিটাকে আমরা দ্রাবক বলতেছি। ঠিক আছে? অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটা। যেটা পরিমাণে বেশি থাকে সেটা দ্রাবক আর যেটা কম কম থাকে সেটা হচ্ছে দ্রবক। হ্যাঁ? কিন্তু আমরা নরমাল বলতে যেটা বুঝি সেটা মানে নরমালি কনসেপ্টে বাচ্চাদের কনসেপ্টে যেটা বুঝি সেটা হচ্ছে যে যেটাকে মেশানো হচ্ছে সেটা হচ্ছে দ্রবক আর যার মধ্যে মেশানো হচ্ছে সেটা হচ্ছে দ্রাবক। ওকে? আমরা দ্রবণ বলতে কি সেটা আমরা বুঝতে পারছি। এখন দ্রবণ ৩ প্রকার। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ। এখানে আবার সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এটা পড়াচ্ছি না কিন্তু। এখানে দ্রবণ ৩ প্রকার বলতে অন্য ওয়েতে। অন্য ওয়েতে ৩ প্রকার। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়ের দ্রবণ, একটা হচ্ছে সাসপেনশন। এখন কথা হচ্ছে কোনটাকে আমরা প্রকৃত দ্রবণ বলবো, কোনটাকে আমরা কলয়ের দ্রবণ বলবো, কোনটাকে আমরা সাসপেনশন দ্রবণ বলবো। ঠিক আছে? প্রশ্ন বেশি আসবে কলয়ের দ্রবণ থেকে। হ্যাঁ? আচ্ছা, প্রকৃত দ্রবণ কোনটা? যে দ্রবকগুলো আমরা এখানে মিশাবো, এই যে এই যে দেখছো ছোট, ছোট টুকরা, টুকরা যে দ্রবকগুলো আমরা এখানে মিশাচ্ছি, হ্যাঁ? ধরে নিলাম তিনোটার ক্ষেত্রে দ্রাবক হিসেবে আমরা পানিকে ইউজ করতেছি। ধরে নিলাম কথার কথা। তো এখানে দেখা যাচ্ছে পানির মধ্যে যে ছোট, ছোট সাদা, সাদা টুকরাগুলো মিশিয়েছি, এগুলো আকারে কিন্তু ছোট। এরপর যেগুলো মিশিয়েছি এগুলো আকারে একটু বড়। এরপরে যেগুলো মিশিয়েছি এগুলো আকারে আরো বড়। তার মানে কি? সবচেয়ে ছোট যে দানাগুলো মিশাই সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণের দানাগুলো থেকে একটু বেশি বড় দানা ইউজ করলে সেটা হচ্ছে কলের দ্রবণ হয়ে যাবে। এর থেকে বেশি বড় ইউজ করলে সেটা সাসপেনশন হয়ে যাবে। এখন হচ্ছে কত বড় কত ছোট হবে। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা যে নরমালি যে দ্রবগুলো ইউজ করি, এই দ্রবগুলা নরমালি 10⁻7 সেন্টিমিটার থেকে ছোট হয়ে থাকে। হ্যাঁ? আর যদি সহজ বাংলা ভাষায় মুখস্থ করতে যাই তাহলে 0.1 থেকে 2 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। আর কলের দ্রবণের মধ্যে যে দানাগুলো আমরা মিশাই বা যে দ্রবগুলো মিশাই সে দ্রবের আকার হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার হয়ে থাকে। তার মানে এটার থেকে অবশ্যই এটা বড়। এটা হচ্ছে 0.1 থেকে 2 ন্যানোমিটার। এটা হচ্ছে যে 2 থেকে শুরু। 2 থেকে 500 ন্যানোমিটার আর এটা হচ্ছে যে 500 ন্যানোমিটার থেকে বড়। যে দানাগুলো আমরা মিশাবো। ঠিক আছে? কিন্তু যেহেতু পরীক্ষায় এমসিকিউ বেশি আসবে এখান থেকে, এমসিকিউ তো ন্যানোমিটারও দিতে পারে, সেন্টিমিটারও দিতে পারে। তার মানে সেন্টিমিটার এগুলো আমরা মনে রাখবো। সেন্টিমিটার এগুলো কেমনে? প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দানাগুলো বা দ্রবক আকার নরমালি 10⁻7 সেন্টিমিটার থেকে ছোট হয়। আর কলয়েডের ক্ষেত্রে 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার হয়। ঠিক আছে? আর সাসপেনশনের ক্ষেত্রে 10⁻5 থেকে বড় হয়। ঠিক আছে? 10⁻5 থেকে বড় মানে কি 10⁻4, 10⁻3, 10⁻2। কারণ ইনভার্সের ক্ষেত্রে উপরে যত পাওয়ার বেশি তত ছোট, সরি তত বড়। সরি ভুল বলতেছি। যত পাওয়ার বেশি তত ছোট হয়। এটা তো একদম কমন সেন্সের থেকে বড়। কমন সেন্স থেকে বলা যায় 10⁻3 বড়,
নাকি tan ইনভার্স 4 বড়? অবশ্যই tan ইনভার্স 3 বড়। আমার ঠান্ডা লাগছে প্রচুর, এজন্য 2 দিন পড়াইতে পারিনি। তাহলে এখানে এটা হচ্ছে ইনভার্স 3 আর এটা হচ্ছে ইনভার্স 4, মানে ইনভার্স আরো মাইনাস হচ্ছে, তার মানে কি এটা ছোট এটা বড়, ঠিক আছে? এটা তো কমন সেন্স থেকে বলা যায়। আচ্ছা, এখন আমরা প্রকৃত দ্রবণে চলে আসি, ঠিক আছে? প্রকৃত দ্রবণ, প্রকৃত দ্রবণ, ওকে। প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য, প্রথম কথা হচ্ছে দ্রবের কণাগুলো 10 ইনভার্স 8, এখানে লিখছে আবার 10 ইনভার্স 8। তো এমসিকিউতে আসলে আমরা কোনটা লিখবো? আমরা এটাই লিখবো। ওখানে হচ্ছে জাস্ট একটা ধারণা দিছি, উপরে চিত্রে যেটা দিই সেটা হচ্ছে ধারণা। মেইনলি এমসিকিউ আসবে যে প্রকৃত দ্রবণের দ্রবের কণাগুলোর ব্যাস কত হয়, 10 ইনভার্স 8 সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার, ঠিক আছে? দ্রাবকের সঙ্গে মিশে যায়, মিশে স্বচ্ছ সমসত্ব ও স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে। স্বচ্ছ সমসত্ব স্থায়ী মিশ্রণ বলতে কি বোঝাচ্ছে? ধর আমরা পানির মধ্যে চিনি মিশাইছি, একটা শরবত হয়ে গেছে না? এখন শরবত হয়ে যাওয়ার পর আমরা কি, যখন শরবত বানাই ফেলার পর আমরা কি চিনি আর পানিকে আলাদা করতে পারবো? চিনি আর পানি মিশে গেছে না? এটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ, একদম সমসত্ব মিশ্রণ। আর স্বচ্ছ মানে কি? একদম স্বচ্ছ পরিষ্কার, একটা পরিষ্কার শরবত তৈরি হয়, ঠিক আছে? আর স্থায়ী মিশ্রণ বলতে কি বোঝাচ্ছে? স্থায়ী বলতে কি বোঝাচ্ছে? শরবতটা তৈরি করে ফেলার পর আমরা যদি এটা দীর্ঘদিন রেখেও দিই, কখনো চিনি অধঃক্ষেপ পড়বে না, চিনি যেমনি মিশে গেছিল ওভাবেই মিশে থাকবে পানির সাথে, বুঝতে পারছি? চিনি যেহেতু একবার মিশিয়ে ফেলছি, ওই চিনি সবসময় মিশিয়ে থাকবে পানির সাথে। আমরা দীর্ঘদিন রেখে দিলেও, টেবিলের উপর রেখে দিলেও এই চিনিটা কখনো আবার পানির নিচে জমা হবে না, বা পাত্রের নিচে বা গ্লাসের নিচে জমা হবে না, মানে আলাদা হয়ে যাবে না আবার, একদম স্থায়ী। একবার যখন মিশাইছি একদম স্থায়ীভাবেই মিশবে, বুঝতে পারছি? মিশ্রণ থেকে দ্রবের কণাগুলো সহজে ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে খুব সহজে চলে যেতে পারে, তখন সে স্বচ্ছ সমসত্ব স্থায়ী মিশ্রণকে প্রকৃত দ্রবণ বলে। আচ্ছা, মিশ্রণ কি বলে, ফিল্টার পেপার, হ্যাঁ ফিল্টার কাগজ, আর হচ্ছে কি পার্চমেন্ট কাগজ মতো দিয়ে। আচ্ছা, ধর হয়ে গেল, দেখা গেল হচ্ছে, ধর এটা একটা গ্লাস, ওকে, এটা একটা কি গ্লাস। আগে ছিল পানি, আগে ছিল পানি, পানির মধ্যে আমরা মিশাইছি চিনি, অনেকগুলো চিনি মিশাইলাম, অনেকগুলো চিনি মিশাইলাম, চিনি মিশাবার পর ঘুরাইছি, চামচ দিয়ে ঘুরে শরবত তৈরি করছি, শরবত তৈরি করে ফেলার পর এখন এখানে একটা শরবত তৈরি হয়েছে, ঠিক আছে? শরবত তৈরি হয়েছে, শরবতের কালার ধরলাম সাদা, সাদা একটা শরবত তৈরি হয়েছে, ওকে। এই সাদা শরবত থেকে আমরা কখনো চিনি আর পানি আর আলাদা করতে পারবো, আলাদা করে দেখতে পারবো? পারবো না। আর এটা দীর্ঘ সময় রেখে দিলেও চিনি আর কখনো নিচে অধঃক্ষেপ হয়ে জমা হবে না, এটা সবসময় এভাবেই থাকবে যেমন এখন দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে পার্চমেন্ট কাগজ, ধর ফিল্টার পেপার, এটাকে বলা হয় ফিল্টার পেপার। ফিল্টার পেপার মানে কি? ফিল্টার। ফিল্টার কাকে ফিল্টার করবে? কোন একটা জীবাণু বা দানাকে ফিল্টার করে ফেলবে, ঠিক না? এখন আমরা যদি কোনো কারণে এই দ্রবণটাকে এখানে ঢালি, এখানে ঢালি, সম্পূর্ণ দ্রবণটা এখান থেকে বের হয়ে যাবে, এখানে কোনো কিছুই আটকাবে না, এখানে কোনো কিছুই আটকাবে না, এই ফিল্টার পেপার কোনো কিছুই আটকাবে না, মানে চিনির কোনো দানাই আটকাবে না, কারণ চিনি তো মিশেই গেছে পানির সাথে, একদম সমসত্ব স্থায়ীভাবে মিশে গেছে, চিনির দানা এখানে আটকাবে না। তো আমরা ফিল্টার পেপার ইউজ করতে পারি, আর একটা হচ্ছে পার্চমেন্ট কাগজ, পার্চমেন্ট পেপার ইউজ করতে পারি, ঠিক আছে? পার্চমেন্ট পেপার কি সেটা সবকিছু তো আর বোঝানো যায় না। এখন তোকে আমাকে যদি বলো যে কাগজ কি, কাগজ মানে কি? কাগজ মানে কাগজ, ঠিক আছে? কাগজ, কাগজ কি এটা কেমনে বুঝাবো? যদিও আমি এখন পার্চমেন্ট কাগজটা দেখতে কেমন সেটা দেখাইতে পারি, ঠিক আছে? আমি যদি লিখি পার্চমেন্ট কাগজ, এই যে হয়ে গেল। পার্চমেন্ট কাগজগুলো দেখতে কেমন? এই যে এগুলো হচ্ছে পার্চমেন্ট কাগজ, বুঝতে পারছি? এই যে পার্চমেন্ট কাগজ, তার মানে পারা যাবে, ওকে। তাহলে এবার হচ্ছে প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম কথা হচ্ছে দ্রবণের ব্যাসগুলো লিখে ফেলবো 10 ইনভার্স 8 সেন্টিমিটার। তারপর হচ্ছে দ্রবণের কণাগুলোকে খালি চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্র এবং কি অতি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। এখন তুই আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে কি আমি দেখতে পারি না?
কি বলে, চিনিকে আমরা খালি চোখে দেখতে পারি না, আমরা তো চিনিকে খালি চোখে দেখতে পারি, তাহলে এখানে কেন বলতেছে অতি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে না? কিন্তু এখানে কোথাও চিনির কথা বলছে, এখানে কোথাও দানার কথা বা দ্রবের কথা বলছে, এখানে বলছে দ্রবের কথা বলছে, দ্রবের কণাগুলোকে। দ্রবের মানে কি, যখন মিশাই ফেলবো দ্রবের কণাগুলোকে, মানে যখন দ্রবণ আকার তৈরি করে ফেলবো, মিশাই ফেলবো, মিশাই ফেলার পর তুই কি শরবতের মধ্যে চিনি দেখতে পারোস? যত নিরীক্ষণ যন্ত্র ইউজ কর দেখতে পারবি না। তা হচ্ছে প্রকৃত দ্রবণে দ্রবের কণাগুলো সাধারণ ফিল্টার কাগজ ও পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে সহজে চলে যেতে পারে। আচ্ছা, এটা তো পারা যাবে। হ্যাঁ, এটা তো বুঝাই দিয়ে আসছি, ঠিক আছে। প্রকৃত দ্রবণ স্বচ্ছ সমসত্ব স্থায়ী হয়, এটাও বুঝাই দিয়ে আসছি। প্রকৃত দ্রবণের বর্ণ দ্রাবকের বর্ণের উপর নির্ভর করে। প্রকৃত দ্রবণের বর্ণ দ্রাবকের বর্ণের উপর নির্ভর করে, দ্রাবকের বর্ণের উপর। হ্যাঁ, আচ্ছা, তুই একটা কথা চিন্তা করতো, পানির মধ্যে চিনি মিশাচ্ছি, শরবত যে তৈরি হয়েছে এটাও দেখতে সাদা না? পানিও দেখতে, পানি তো আসলে কালার নাই, বর্ণহীন, তাই না? শরবত যেটা তৈরি হয়েছে এটা অনেকটা সাদাই হয়। চিন্তা কর, চিনি মিশাইছস, সাদা হয়, একটু কালারফুল হয়ে যায়। হ্যাঁ, চিনি সাদা হওয়ার কারণে একটু হালকা সাদা হয়, কিন্তু পুরা সাদা হয় না কিন্তু, এখনো স্টিল কিন্তু বর্ণহীনই থাকে। খেয়াল কর, বিশ্বাস না হলে মিশাই দেখ, পুরা সাদা হবে না, স্টিল পানির কালারটা থাকবে, বেশিরভাগ পানির কালারটাই জুড়ে থাকবে, চিনির কালারটা খুব কম। তার মানে মেইনলি দ্রবণের বর্ণটা নির্ভর করতেছে দ্রাবকের উপর, দ্রবের উপর না, কিন্তু দ্রাবক বলতে পানির উপর। হ্যাঁ, প্রকৃত দ্রবণে আলোক রশ্মি চালনা করলে আলোক রশ্মির কোনো প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটে না, মানে কোনো টিন্ডাল প্রভাব নেই। টিন্ডাল প্রভাব কি আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আলোক রশ্মির কোনো প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটেনি, এটা দ্বারা কি বুঝাইছে? এই যে দ্রবণ তৈরি হয়েছিল, আমরা যদি এখানে ফেলি, কি ফেলি, আলোক রশ্মি ফেলি, যা সূর্যের আলো থেকে আমরা আলোক রশ্মি ফেলতেছি। হ্যাঁ, এই যে আলোক রশ্মি ফেলছি, আলোক রশ্মি ফেললে এখানে বাড়ি খেয়ে, মানে এই দ্রবণে বাড়ি খেয়ে আবার প্রতিফলিত হবে না, প্রতিফলিত হবে না। তার মানে প্রতিফলনও হবে না, আর বিচ্ছুরণ হবে না বলতে কি বোঝাচ্ছে? আলোক রশ্মিটা যখন ওকে ভেদ করে চলে যাবে, ভেদ করে চলে যাওয়ার সময় সোজাসুজি ভেদ করে চলে যাবে, শেষ, আর কিছুই হবে না। হ্যাঁ, বিচ্ছুরণ হলে কি হইতো? বিচ্ছুরণ হলে এই আলোক রশ্মিটা আবার 7টা কালার, হ্যাঁ, সূর্যের আলো নরমালি কোনো কালার নেই, ঠিক না? কোনো কালার নেই, আসলে সূর্যের আলো 7টা কালারের সংমিশ্রণে তৈরি। বিচ্ছুরণ মানে কি? 7টা কালার আলাদা হয়ে যাওয়া, প্রতিটা কালার আলাদা আলাদা ভাবে বের হয়ে যাবে, কিন্তু এই ঘটনা ঘটে না। তার মানে প্রতিফলনও ঘটে না, বিচ্ছুরণও ঘটে না, শেষ। এখন বলতেছি কি, প্রকৃত দ্রবণ ব্রাউনীয় গতি প্রদর্শন করে না। ব্রাউনীয় গতি প্রদর্শন করে না। আচ্ছা, ব্রাউনীয় গতি প্রদর্শন করে না বলতে কি ধর, আচ্ছা, একটা পাত্রের মধ্যে আমরা পানি আর চিনি মিশাইছি, কি মিশাইছি? পানি আর চিনি মিশাইছি। পানি আর চিনি মিশানোর কারণে এখানে দ্রবণ তৈরি হয়েছে, শরবত তৈরি হয়েছে। এখন আমার কথা হচ্ছে, শরবতটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি এখানে চিনি দেখতে পারি? আর চিনি দেখতে পারি না। সেম কথা আবার বলতেছি, চিনি দেখতে পারি না। চিনি দেখতে না পারলে ব্রাউনের গতি প্রদর্শন হবে না। তার মানে আমি অ্যাকচুয়ালি কি বুঝেছি? মাথার উপর গেছে, তাই না? ব্রাউনি, তার মানে ব্রাউনের গতি প্রদর্শন করে, এটা বুঝাবার আগে আমাদের তো এটা বোঝা লাগবে ব্রাউনের গতি বলতে এখানে কি বোঝানো হচ্ছে। তো ব্রাউনের গতি বলতে কি বোঝানো হচ্ছে? ধর, কোনো কারণে এটা আরেকটা পাত্র, এটা একটা পাত্র আরেকটা রাখলাম, কোনো কারণে আমি যে দ্রাবকের মধ্যে দ্রবগুলো মিশিয়েছি, দ্রাবক, ধর এগুলো হচ্ছে দ্রাবক বা পানি, পানি ছিল ধর, ঠিক আছে, পানি। এখন যে দ্রবগুলো মিশিয়েছি এই দ্রবগুলো সমসত্বভাবে মিশে নেই, মানে কিছু দ্রব এখনো দেখা যাচ্ছে খালি চোখে, এই যে দ্রবগুলো এখনো দেখা যাচ্ছে, এই যে এখনো দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে, এই দ্রবগুলো যে দেখা যাচ্ছে, এই দ্রবগুলা চলাফেরা করে পানির ভিতরে, মানে দ্রাবকের মধ্যে চলাফেরা করে, এটা এদিকে চলবে, এটা এদিকে চলবে, এটা এদিকে চলবে, এটা আবার এদিকে চলবে, কথার কথা উল্টাপাল্টা চলাফেরা করে, কোনো দিক নির্দেশনা নেই, ঠিক আছে। মানে দ্রবকের ভিতরে ঘুরতে থাকে, দ্রবকগুলা ঘুরতে থাকে, এই যে দ্রাবকের মধ্যে যে দ্রবকগুলো ঘুরতে থাকে বা চলাফেরা করতে থাকে, এই চলাফেরার ঘটনাটাকে বলা হচ্ছে ব্রানীয় গতি। কিন্তু শরবতের মধ্যে তো, বা চিনি আর দ্রবণের যে ইয়াটা দিছি, মানে এক্সাম্পলটা দিলাম, এখানে কি কোনো ইয়া হয়? মানে কোনো দ্রবতার বা বেঁচে নেই, কোনো দ্রব বেঁচে নেই, দ্রব সবগুলো মিশে গেছে, দ্রব যখন সবগুলো মিশে গেছে, এখানে ব্রাউনের গতি আসবে কোত্থেকে? এখানে চলাফেরা করবে এটাকে, ঠিক আছে। এই যে, তার মানে এটা কিসের উদাহরণ দিচ্ছি? এটা হচ্ছে যে পানি আর ধুলার উদাহরণ, ধুলাবালি, পানির মধ্যে ধুলাবালি বা বালু ছেড়ে দিলে দেখবি যে এগুলো চলাফেরা করতেছে, ঘুরতেছে, ঠিক আছে। ঘুরতেছে বলতে এভাবে ঘুরতেছে না, মানে ওরা চলাফেরা করতেছে বলতে আমি ঘুরতেছে বুঝাচ্ছি আর কি। চলাফেরা করতেছে বিভিন্ন ভাবে। এখন চলাফেরা কেন করে এই জিনিসটা আমরা একটু পরে আসবো। হ্যাঁ, যদি ইন্টারের বইতে এত ডিটেলসে বলা নেই, সেজন্য অত ডিটেলসে বলবো না।
মানে কি প্রকৃত দ্রবণে কি হয়, ব্রাউনীয় গতির প্রদর্শন করে না, এটা হচ্ছে প্রকৃত দ্রবণ, সব থেকে ইজি এন্ড সিম্পল, এখানে কোনো প্যাচ নেই। এখন হচ্ছে কলের দ্রবণ, কলের দ্রবণ হচ্ছে একটু এখান থেকে প্রশ্ন বেশি আসবে, এখানে এটাই হচ্ছে একটু প্যাচ। প্রথম কথা হচ্ছে যে কলের দ্রবণের প্রথম পড়াগুলো একদম ইজি। যখন কোনো দ্রাবকের মধ্যে, এবার দ্রবের কণাগুলো আরেকটু বড় হবে, 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার পর্যন্ত হবে, ঠিক আছে, বা 2 থেকে 500 ন্যানোমিটার ব্যাসের ক্ষুদ্র কণা বিভাজিত হয়। একটি অস্বচ্ছ, তার মানে যে দ্রবণটা ক্রিয়েট করবে, দ্রাবক মিশাবার পর যে দ্রবণটা ক্রিয়েট করবে, কলের দ্রবণের ক্ষেত্রে যেহেতু দ্রবের দানাগুলো একটু বড়, তার মানে কি অস্বচ্ছ তৈরি, অস্বচ্ছ মানে স্বচ্ছ না, পরিষ্কার না, ঝাপসা ঝাপসা সৃষ্টি করবে, ঠিক আছে। একদম সিম্পল উদাহরণ দিয়ে, পানির মধ্যে লেবুর রস মিশিয়ে দেবো, পানিটা একটু ঝাপসা ঝাপসা হয়ে যাবে না, হবে কিনা? এই যে লেবুর রস মিশাইছো, ঝাপসা ঝাপসা ঘোলাটে হয়ে গেছে, ঘোলাটে, ঠিক আছে, এই ঘোলাটে, এটা এই অবস্থাটাকে বলা হচ্ছে অস্বচ্ছ। হ্যাঁ, অস্বচ্ছ, অসমসত্ব, অসমসত্ব মানে কি, কিছু দ্রব মিশছে, আবার কিছু দ্রব মিশে নেই, কিছু দ্রব এখনো বাকি আছে, ওই কিছু দ্রব বেঁচে বেঁচে আছে বলে তো দ্রবণটাকে দেখতে ঝাপসা ঝাপসা বা ঘোলাটে দেখাচ্ছে, তাই না? কিন্তু মিশ্রণ কিন্তু আবার স্থায়ী, স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, তখন সেই মিশ্রণকে কলের দ্রবণ বলে। তাই স্থায়ী মিশ্রণ বলতে কি বোঝাচ্ছে, যেগুলো মিশছে ওগুলো মিশেই থাকে, ওগুলাকে আর আলাদা করতে পারবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে স্থায়ী মিশ্রণ। আর যেগুলো মিশে নেই, ওগুলো যেমন যেভাবে আছে ওভাবেই থাকে, পদক্ষেপ কিন্তু পড়ে না, ওরা ওরা চলাফেরা করতে থাকে দ্রাবকের মধ্যে, যেভাবে আছে এভাবেই থাকে, আগেও যেমন ছিল পরবর্তীতে সেভাবে থাকবে, তুমি সেটা দীর্ঘ দীর্ঘ সময় ধরে কোথাও রেখে দিলেও সেম অবস্থায় থাকবে, বুঝতে পারছি? কলের দ্রবণের মিশ্রণ থেকে দ্রবের কণাগুলো ফিল্টার কাগজের মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে যেতে পারবে না। তার মানে কি, কলের যে দ্রবগুলো ইউজ করতেছে, ওই দ্রবের কণাগুলা যেহেতু, এবার হচ্ছে কি কলের দ্রবণ, ঠিক না? কলের দ্রবণের ক্ষেত্রে আমরা একটা কাজ করি, শুধু এটার উপর এডিট করে দিই হালকা পাতলা করে। হ্যাঁ, এটা একটু এখন যেহেতু এটা এখন বুঝাচ্ছি না, এটা রাখি দিই, সূর্যটাও লাগবে। যেহেতু এটা কলের দ্রবণ, তার মানে কিছু দ্রব তো বেঁচে থাকবে, কিছু দ্রব এভাবে এখানে চলাফেরা করতে থাকবে, আর কিছু দ্রব মিশে গেছে, তার মানে এটা কি কলের দ্রব আমরা ধরে নিলাম। এটাকে যখন আমরা ফিল্টার কাগজের উপর দিয়ে রাখবো, ফিল্টার কাগজের উপর দিয়ে ঢালবো, ফিল্টার কাগজের উপর দিয়ে ঢাললে এটা সোজাসুজি চলে যেতে পারবে, সোজাসুজি চলে যেতে পারবে, কোনো বাধা নেই। কিন্তু যখন এটাকে পার্চমেন্ট কাগজের উপর ঢালবো, পার্চমেন্ট কাগজের উপর ঢাললে দেখা যাবে দ্রবগুলো আটকে গেছে, পার্চমেন্ট কাগজের মধ্যে আটকে গেছে দ্রবগুলো। হ্যাঁ, ওই যে 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 দ্রবগুলো, এই যে এই দ্রবগুলো যেগুলো মিশে নেই, এই দ্রবগুলো কোথায় আটকে যাবে, আর বাকি মিশ্রণটা এখান থেকে পাস করে চলে যাবে, জলীয় অংশটা, যেতে পারছি? তার মানে পার্চমেন্ট কাগজকে কলের দ্রবণের দ্রবগুলো পাস করতে পারে না, কিন্তু ফিল্টার কাগজকে পাস করতে পারে, বুঝতে পারছি? তারপর হচ্ছে যে কি, আচ্ছা, পার্চমেন্ট কাগজ বা উদ্ভিদ ঝিল্লি, এসব অর্ধবেদ্য পর্দা যেগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে যেতে পারে না। এখন কথা হচ্ছে কলের দ্রবণের উদাহরণ কি, স্টার্চ, হ্যাঁ, জিলেটিন, গাম, অ্যালবুমিন, প্রোটিন, দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে যে কলের দ্রবণের উদাহরণ। এগুলো মুখস্থ করতে হবে, এত বুঝার দরকার নেই, কেন কলের দ্রবণ হয়েছে, কেন কিভাবে হয়েছে, এগুলো বুঝার দরকার নেই। হ্যাঁ, আর দুধ হচ্ছে অ্যাকচুয়ালি কলের দ্রবণ নাকি সাসপেনশন, এটা এখনো বইয়ের মধ্যে ক্লিয়ার করে বলে নেই, ঠিক আছে। আচ্ছা, কি বলে, বাটার, বাটার মানে মাখন, তারপর মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এখান থেকে এমসিকিউ যেটা আসতে পারে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম সংকেত কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। মিল্ক অফ লাইমের সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ঠিক আছে। আর মিল্ক অফ লাইমের সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। এই দুইটা সংকেত কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কাজে লাগবে, ঠিক আছে। এই দুইটা সংকেত থেকে প্রায় প্রশ্ন আসে, যে নিচের কোনটি মিল্ক অফ ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, আর মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, বুঝাতে পারছি? আচ্ছা, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, এমসিকিউ আসে যে দুধ কোনটি, দুধ কি কলের দ্রবণ নাকি সাসপেনশন। সাসপেনশন যদিও এখনো তোকে পড়ায়নি, একটু পর পড়াবো। কলের দ্রবণ নাকি সাসপেনশন, এই দুইটার এক্সাম্পল, সরি, অপশন থাকলে আমরা কলের দ্রবণ দাগাবো, আমরা দাগাবো কোনটা, কলের দ্রবণ। যেহেতু এখানে যদি ক্লিয়ার করে বলা নাই এটা কলের দ্রবণ নাকি সাসপেনশন, তবে আমরা তো জানি, আমি তো জানি যে দুধ হচ্ছে কলের দ্রবণ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, দুধ হচ্ছে কি কলের দ্রবণ। আচ্ছা,
এবার কলের দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি, কণার ব্যাস কত থেকে কত এটা লিখে দিবি। তারপর যে কলের দ্রবণের দ্রবের কণাগুলোকে খালি চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, কিন্তু অতি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। ঠিক আছে, ওরা বড়, ঠিক আছে, এতটা বড় না যে খালি চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারবো, কিন্তু অতি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারবো। কলের দ্রবণে দ্রবের কণাগুলো সাধারণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না। ঠিক আছে, কলের হচ্ছে অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণ, এগুলো তো বুঝাই দিয়ে আসছি সবগুলো। হ্যাঁ, কলের দ্রবণের বর্ণ কলয়েড কণার আকারের উপর নির্ভর করে। এই যে বর্ণ, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে, বর্ণটা দ্রাবকের উপর নির্ভর করতো, তাই না? আর কলের দ্রবণের ক্ষেত্রে কি হয়, বর্ণটা দ্রবের উপর নির্ভর করে। ধর আমরা যে দ্রবণে মিশাচ্ছি এটা হলুদ কালার, তাহলে মিশাবার পর দ্রবণটা হলুদ কালার হয়ে যাবে। ঠিক আছে, এটা ইয়ার উপর আর নির্ভর করবে না, দ্রাবকের উপর আর নির্ভর করবে না। কলের দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে, এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। হ্যাঁ, দেখ আলোক রশ্মির প্রতিফলন ঘটে কিনা এটা বলা নেই, এটা কিন্তু বলা নেই, ইভেন ঘটে কি ঘটে না আমরা জানিও না, জানার দরকার নেই, কিন্তু বিচ্ছুরণ ঘটে এটা বলে দিয়েছে। বিচ্ছুরণ মানে কি, এই যে আলোক রশ্মিগুলো যখন এখান দিয়ে যাবে, কলের দ্রবণ দিয়ে যাবে, কলের দ্রবণ দিয়ে যাওয়ার সময় এখান থেকে যখন পাস করবে, পাস করার সময় আলোক রশ্মিটা ভেঙে যাবে, আলোক রশ্মির 7টা কালার 7 দিকে চলে যাবে। হ্যাঁ, এই যে হলুদ, ধর এখান থেকে হলুদ কালারটা গেল, হ্যাঁ, এখান থেকে আবার বেনি আসো কলা না, সবুজ কালার গেল, হ্যাঁ, তারপর হচ্ছে নীল কালার গেল, এখানে আমার কাছে যেতে এত কালার নেই, তাহলে এরপর লাল কালার গেল, মানে আলোক রশ্মিটা কি হয়ে যাবে, বিচ্ছুরিত হয়ে যাবে, ভেঙে যাবে। নর্মালি তো ফুল আলোটাকে দেখতে সাদা লাগে, কিন্তু সাদা আলোকে ভেঙে লিখলে এটা 7টা কালার সংমিশ্রণে তৈরি, 7টা কালারে ভাগ হয়ে যাবে, এটাকে বলে বিচ্ছুরণ ঘটনা। এটা কোথায় ঘটে, এটা হচ্ছে যে কলের দ্রবণের ক্ষেত্রে ঘটে। তার মানে আর এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, টিন্ডাল প্রভাব বলা হচ্ছে। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে ভাইয়া, এই ঘটনাটাকে বলা হচ্ছে টিন্ডাল প্রভাব। কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে টিন্ডাল প্রভাব বলা হচ্ছে না, টিন্ডাল প্রভাব অ্যাকচুয়ালি কি, এটা একটু পরে আছে, একদম মানে ক্লিয়ার করে বলা আছে। হ্যাঁ, আর কলের দ্রবণ ব্রানীয় গতি প্রদর্শন করে, ব্রানীয় গতি প্রদর্শন করে মানে কি, এই যে কলের দ্রবণের মধ্যে তো এই কণাগুলো এখনো স্টিল আছে, যেগুলো মিশে নেই, এই যে মিশে নেই, এগুলো কি হয়, এগুলো চলাফেরা করে, এগুলো কি করে, এগুলো হচ্ছে যে চলাফেরা করে, এইদিকে এটা এদিকে, এটা এদিকে চলাফেরা করে, এটাকে বলা হচ্ছে ব্রানীয় গতি। ঠিক আছে, ব্রানীয় গতি যদি একটু পরে একটু ডিটেলসে বলা আছে। এখন কথা হচ্ছে টিন্ডাল প্রভাব কি। হ্যাঁ, এটা তো পড়া লাগবে, তার মানে তুই তো প্রশ্নটা শুনে বুঝতে পারতো এটা পরীক্ষায় আসবে, টিন্ডাল প্রভাব কাকে বলে, টিন্ডাল প্রভাব কি ব্যাখ্যা করো, অনুধাবনে আসবে। কলের কণার আকার পানিতে দ্রবণীয় অন্য সব কণার আকার অপেক্ষা বড় হওয়ায়, হ্যাঁ স্বাভাবিক, পানির মধ্যে তো কণা আছে, H2O অণু পরমাণু দিয়ে তো পানি তৈরি, তাই না? পানির মধ্যে যে কণা আকার গুলো আছে, আর আমরা যে দ্রবগুলো মিশাচ্ছি কলের দ্রবণের জন্য, ওই দ্রবের আকার কি হবে, পানির আকার থেকে বড়, স্বাভাবিক। হ্যাঁ, বড় হয়ে কলের কণাসমূহ দৃশ্যমান আলো বিচ্ছুরণ করতে পারে। তার মানে প্রথম প্রশ্ন যেটা আসতে পারে যে কলের দ্রবণ কেন দৃশ্যমান আলো বিচ্ছুরণ করতে পারে, আমরা বলবো পানির মধ্যে, পানি বা দ্রাবকের মধ্যে যে দ্রব আমরা মিশাচ্ছি, ওই পানি বা দ্রাবকের অণু পরমাণুর আকার বা কণার আকার গুলা আমরা যে দ্রব মিশাচ্ছি সেই দ্রবের তুলনায় ছোট। এই ছোট হওয়ার কারণে ওই দ্রবগুলা কি করতে পারে, আলোক রশ্মি বিচ্ছুরণ করতে পারে। কলের কণাসমূহ সাধারণত দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্মকে আবিষ্কার বিজ্ঞানী টিন্ডাল, আর এই ঘটনা কি আবিষ্কার করছে, এটা হচ্ছে বিজ্ঞানী টিন্ডাল আবিষ্কার করছে, সেই জন্য এই ঘটনাটাকে টিন্ডাল প্রভাব বলে। আশা করি বুঝাতে পারছি। ওকে, ওকে, টিন্ডাল প্রভাবের ব্যাখ্যা। তারপরে টিন্ডাল প্রভাব কাকে বলে বুঝাতে পারছি, আকার কোনো বস্তু কণার আকার আপতিত আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক অপেক্ষা বড় হলে তখন এই বস্তু কণা ওই আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে, এই ছোট হলে পারে না। তার মানে এবার আরেকটু ডিটেলসে বলতেছি, টিন্ডাল ঘটনাটা কেন ঘটে, টিন্ডাল প্রভাব ঘটনাটা কেন ঘটে। প্রথম কথা আমরা জানতে পারছি যে যে দ্রাবকের মধ্যে আমরা দ্রব মিশাচ্ছি, ওই দ্রাবকের কণাগুলো দ্রবের কণাগুলোর আকারের থেকে ছোট, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যে যে দ্রবগুলো আমরা মিশাচ্ছি ওই দ্রবের কণা, ঠিক আছে, ওই দ্রব বা কণাগুলা আকার দৃশ্যমান আলোর অর্ধেকের থেকে বড় হয়, দৃশ্যমান আলোর অর্ধেকের থেকে বড় হয়। দৃশ্যমান আলোর অর্ধেক বলতে আমরা কি বুঝাচ্ছি, হ্যাঁ, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আমরা কি জানি আলো একটা তরঙ্গ, ফিজিক্স পড়ে থাকলে তো এটা জানার কথা। কোন ধরনের তরঙ্গ, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, আমার যেহেতু তাড়িৎ চৌম্বক তরঙ্গ এটা, মানে আলোর মধ্যে কি, এখান থেকে এক তরঙ্গ থেকে আরেক তরঙ্গের দৈর্ঘ্য তো তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য, এটা যদি দৃশ্যমান আলো হয়ে থাকে, দৃশ্যমান আলো মানে কি, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা নর্মালি
সরি 380 থেকে 780 ন্যানোমিটার হয়ে থাকে। বুঝতে পারছি? 380 থেকে কত হয়ে থাকে? 780 ন্যানোমিটার হয়ে থাকে। তার মানে কি এর অর্ধেক, ঠিক আছে? দৃশ্যমান আলোর অর্ধেক মানে কি? দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য 780, এর অর্ধেক কত হবে? এর কত 300 সামথিং হবে, ঠিক না? 385-88 সামথিং হবে। ওইটার থেকে যদি আমরা যে দ্রবের কণাগুলো মিশাচ্ছি, যে দ্রবের কণাগুলো আমরা দ্রাবকের মধ্যে মিশাচ্ছিলাম, ঠিক আছে? দ্রাবকের মধ্যে মিশাচ্ছিলাম এই দ্রবের কণাগুলা, এই দ্রবের কণাগুলোর আকার ওই এটার অর্ধেকের থেকে কি বেশি। বেশি হলে তখন হচ্ছে কি হবে? ইয়া দেখাবে। কি দেখাবে দেখি বলতো ভাইয়া? মানে টিন্ডাল প্রভাব দেখাবে। আশা করি বুঝাতে পারছি। তরঙ্গ দৈর্ঘ্য কি এটাও বুঝাতে পারছি। তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের থেকে বেশি হবে। এই যে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক অপেক্ষা বড় হলে ওই বস্তু কণা ওই আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে, এই ছোট হলে পারে না। অপরদিকে স্বচ্ছ কাচের বিকারে নেওয়া কলয়েডের উপর বিকারের পার্শ্ব থেকে উজ্জ্বল আলোর উত্তর লেন্সের মাধ্যমে কলয়েড কণার উপর আপতিত হলে কলয়েড কণাগুলো প্রথমে ওই আপতিত আলোক রশ্মিকে অধিশোষণ করে, পরে ওই অধিশোষিত আলো দৃশ্যমান আলো থেকে ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্যের আলো বিচ্ছুরিত হয়। তখন সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে কলয়েড ক্রিস্টালকে উপর থেকে দেখলে কলয়েড কণাগুলো ক্ষুদ্র 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 উজ্জ্বল আলোক বিন্দু দেখে, এটিকে টিন্ডাল প্রভাব বলে। ঠিক আছে? অ্যাকচুয়ালি এখন হচ্ছে টিন্ডাল প্রভাব কাকে বলে এটা বলতেছে। তখন টিন্ডাল প্রভাব কাকে বলে এটা জ্ঞানমূলকের জন্য আসলে উপরের সংজ্ঞাটা লিখে দিবা যে আলোর বিচ্ছুরণ করতে পারে কলয়েড দ্রবণ, এটা হচ্ছে টিন্ডাল প্রভাব। ঠিক আছে? কিন্তু টিন্ডাল প্রভাব অ্যাকচুয়ালি কাকে বলে সেটা এখন আমরা আসতেছি। এখানে কি বলতেছে? প্রথম বলছে একটা স্বচ্ছ কাচের বিকার নিব। স্বচ্ছ কাচের বিকার নিব। আমার থেকে আশা করি এটার শেপটা আছে। আচ্ছা এখান থেকে, আচ্ছা এটা ধর, এটা ধর বিকার, এই যে স্বচ্ছ কাচের বিকার নিলাম। হ্যাঁ, এই স্বচ্ছ কাচের বিকার মধ্যে আমরা কি নিছি? কলয়েড দ্রবণ নিছি। কলয়েড দ্রবণ মানে কি? এই যে এটা ধর কলয়েড দ্রবণ, ঠিক আছে? এটা হচ্ছে কলয়েড দ্রবণ। কিন্তু কলয়েড দ্রবণের মধ্যে কিছু দ্রবত এখনো বাকি থাকে। এই যে এগুলো হচ্ছে দ্রব, এগুলো হচ্ছে দ্রবগুলো যেগুলো মিশে নেই, এগুলো এখনো চারদিকে চলাফেরা করতেছে, এগুলো মিশে নেই। এখন আমরা কি করব? এখানে একটা উত্তল লেন্স রাখবো। এখানে একটা কি রাখবো? উত্তল লেন্স। উত্তল লেন্স দেখতে এরকম না? ওকে। এখন আমরা কি নিব? এখানে আমরা একটা সূর্য নিব, মানে আলোক রশ্মি ফেলবো আর কি। তো উত্তল লেন্স নরমালি কি করে? উত্তল লেন্স হচ্ছে নরমালি সবগুলোকে এক জায়গায় নিয়ে আসা ট্রাই করে আর কি। হ্যাঁ, আলোক রশ্মিগুলোকে। তো মোটামুটি এখান থেকে এক জায়গায় চলে আসবে, চলে এসে এদিক দিয়ে পাস করবে কিছু আলো। এখন শুধু তো একটা না, এরকম কয়েকটা আলো এবার পাস করবে, তাই না? কয়েকটা আলো পাস করবে, এক জায়গায় মিলিত হয়ে কয়েকটা আলো পাস করবে। এই যে যখন পাস করতেছে, পাস করার পর এই যে সবুজ সবুজ দ্রব যেগুলো মিশে নেই, এই সবুজ দ্রবগুলো কি করতেছে? আলোকে বিচ্ছুরণ করে দিচ্ছে, মানে নানান কালারে বিচ্ছুরণ করে দিচ্ছে। আচ্ছা নানান কালারে যেহেতু বিচ্ছুরণ করা হচ্ছে, এটা ওইভাবে লিখি। দেখ, নানান কালারে বিচ্ছুরণ করে দিচ্ছে, নানান কালারে বিচ্ছুরণ করে দিচ্ছে, বেনিয়া আসহ কলাই বিচ্ছুরণ করে দিচ্ছে। বুঝতে পারছি? এই যে বিচ্ছুরণ করে, এখন দেখতে সুন্দর লাগতেছে। তার মানে এই কাজ কে করতেছে? এই যে যে সবুজ সবুজ দ্রবগুলা, এই সবুজ সবুজ দ্রবগুলা এই কাজ করার আগে প্রথমে আলোগুলাকে শোষণ করে নেয়। প্রথমে আলোগুলাকে কি করে নেয়? শোষণ করে নেয়। শোষণ করে দেওয়ার পর তারপর বিচ্ছুরণ করে। এখন তুই আমাকে বল, আলোগুলা যদি ও প্রথমে শোষণ করে নেয়, প্রথমে শোষণ করে নিলে ওরা একটা উজ্জ্বল আলোতে পরিণত হবে না? ওরা সবগুলো একটা একটা উজ্জ্বল আলোতে পরিণত হবে না? এই যে উজ্জ্বল হয়ে যাবে না? যেহেতু শোষণ করে নিচ্ছে, আলোক রশ্মি শোষণ করে রাখছে, এরকম উজ্জ্বল 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 হয়ে যাবে না? আমরা যদি উপর থেকে দেখি এরকম লাইট লাইট বিন্দু দেখবো না? এরকম মানে ছোট ছোট লাইটের মতন বিন্দু, কিছু একটা জ্বলতেছে জ্বলতেছে জোনাকি করার মতন, এরকম লাগবে না? শোষণ করে নিচ্ছে আগে। এই যে শোষণ করে নিচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি? টিন্ডাল প্রভাব। বুঝতে পারছি? টিন্ডাল প্রভাব কি? এই শোষণ করার পর তারপর হচ্ছে যে ওরা এই বিচ্ছুরণ ঘটনাটা করে। ওকে। আর এই টিন্ডাল প্রভাবের কারণে প্রকৃতিতে সব থেকে বড় একটা এক্সাম্পল দুইটা আছে। প্রকৃতিতে টিন্ডাল প্রভাবের ওপরে, টিন্ডাল প্রভাবের কারণে উপরের আকাশ আসমানি দেখায়, আর গভীর সমুদ্র জলরাশি নীল বর্ণ দেখায়। বুঝতে পারছি? তার মানে সমুদ্রের পানি নীল কেন দেখায়? তারপর হচ্ছে আকাশ নীল কেন দেখায়? কারণ আকাশের মধ্যে, আকাশটা যদি পুরাটা যদি একটা দ্রাবক হয়, আকাশ পুরাটা যদি একটা দ্রাবক হয়, এটা যদি আকাশ, এই যে
এটা আকাশটা ধর পুরাটা একটা দ্রাবক, এই আকাশের মতো অনেকগুলো কণা আছে না, ছোট ছোট কণা আছে না, এই যে এই ছোট ছোট কণাগুলোকে আমরা দ্রব হিসেবে ধরে নিচ্ছি, ছোট ছোট কণাগুলোকে আমরা কি হিসেবে ধরে নিচ্ছি, দ্রব হিসেবে ধরে নিচ্ছি, আর আকাশকে আমরা দ্রাবক হিসেবে ধরে নিচ্ছি। এখন যখন এগুলোর উপর সূর্যের আলো পড়ে, সূর্যের আলো যখন এগুলোর উপর পড়ে, হ্যাঁ, সূর্যের আলো যখন এগুলোর উপর পড়ে, সূর্যের আলোকে এগুলো শোষণ করে রাখে, শোষণ করে, যদি শোষণ করার ফলে কণাগুলো নীল কালারের দেখে, এগুলো নীল কালার দেখে, আমি এখানে হলুদ কালার দেখাচ্ছি, সরি, ঠিক আছে, সূর্যের আলোটা অ্যাকচুয়ালি হলুদ কালার, সূর্যের আলো অ্যাকচুয়ালি কি কালার, সাদা কালার, ঠিক আছে। আর কণাগুলো যেহেতু নীল কালার হয়ে থাকে, ওই কণাগুলো যখন সাদা কালারকে ধারণ করে রাখে তখন নীল কালারটা উজ্জ্বল হয়ে যায়, নীল কালারটা উজ্জ্বল হয়ে যায়। এই নীল কালার কণাগুলো যখন উজ্জ্বল উজ্জ্বল দেখে তখন হচ্ছে কি দেখায়, তখন আকাশকে নীল দেখায়। বুঝতে পারছিস? ঠিক সেম টপিক বা সেম লজিক কার ক্ষেত্রে, সমুদ্রের পানির ক্ষেত্রে। সমুদ্রের পানি, যে পানি নর্মালি বর্ণহীন হয়, কারণ পানির মধ্যে যে কণাগুলো থাকে এগুলো নীল কালার হয়ে থাকে, কিন্তু নীল কালারটা নর্মাল হইতে ফুটে ওঠে না, কিন্তু সূর্যের আলো যখন পড়ে আলোগুলোকে নর্মালি শোষণ করে রাখার কারণে ওগুলো হচ্ছে যে মানে লাইট জ্বলে মনে হয়, যেহেতু নীল কালার। হ্যাঁ, আর সূর্যের আলো যেহেতু সাদা কালার, সাদা কালার তার ফুটবে না, নীল কালারটাই ফুটবে, সে জন্য পানির রং কি নীল কালার হয়ে থাকে। বুঝতে পারছি? এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, এগুলো লাগবে না। হ্যাঁ, এগুলো গুণগত রসায়ন পড়ে থাকলে এগুলো ইজিলি পারার কথা, যে আসমানি রঙের দৃশ্যমান আলোর আসমানি রঙের ইয়া কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, আর সমুদ্রের সরি নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, টিন্ডাল প্রভাবের ব্যবহার, এই ব্যবহার অ্যাকচুয়ালি এখানে বুঝাবার কিছু নেই। হ্যাঁ, এটা থেকে প্রশ্ন আসবেও না ব্যবহার, কারণ এগুলা ইন্টারনাল লেভেলের পড়া না। তবে এমসিকিউর জন্য তোর যদি মনে হয় একটা রিডিং দিস, টিন্ডাল প্রভাব ব্যবহার, এটা আমি আর পড়াচ্ছি না, ঠিক আছে। এবার হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি কি এটা আমি বুঝাই দিছি। ব্রাউনীয় গতি অ্যাকচুয়ালি কেন হয়, ব্রাউনীয় গতি অ্যাকচুয়ালি হয় প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। কি ছিল প্রকৃত দ্রবণের ক্ষেত্রে, দ্রব যা মিশেছে সবগুলোই মিশে গেছিল, তাই না? কিন্তু কলের দ্রবণের ক্ষেত্রে কি হয়েছে, কলের দ্রবণের ক্ষেত্রে দ্রব যা মিশেছে সব মিশে নেই, কিছু দ্রব এখনো বাঁচতেছে, কিছু দ্রব যেতে এখনো বাঁচতেছে। তার মানে আমি যদি যে দ্রবগুলো ভাসতেছে এগুলাকে সবুজ কালার দিই, ধরলাম এই দ্রবগুলো মিশে নেই, এই দ্রবগুলো এখনো ভাসতেছে, সেই জন্য পুরো দ্রবটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা, দ্রবের কণাগুলো আছে ঠিক আছে, পানির নিজস্ব কণা আছে না, পানির কণাগুলোকে আমরা লাল দিলাম, পানির নিজস্ব কিছু কণা আছে না? পানির কণা, যেগুলো পানির কণা, দ্রাবকের কণা, এই পানির কণাগুলো সর্বদা সর্বদা তাপীয় অবস্থায় থাকে। সর্বদা কি অবস্থায় থাকে? তাপীয় অবস্থায় থাকে। তাপীয় অবস্থায় থাকা মানে কি, ওদের মধ্যে তাপ আছে, ঠিক না? ওদের মধ্যে কি আছে? তাপ আছে। এই তাপ থাকার কারণে ওরা একটু একটু উঠানামা করে, কম্পিত হয়। এই যে কম্পিত হয়, কম্পিত হওয়ার কারণে এটাকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে এরা ওই দ্রবের কণাগুলা, যেগুলো সবুজ কালার দ্রব, যেগুলো আমরা মিশাইছি, যেগুলো মিশাইছিলাম কিন্তু মিশে নেই, ওগুলা কি হয়? চলাফেরা করে। এখন এক এক জায়গা থেকে একইভাবে ধাক্কা খায়, এই ধাক্কা খাওয়ার কারণে এগুলো চলাফেরা করতে পারে। এইটাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি। বুঝতে পারছি? একটু লিখে দিতে পারলে টিচার ফুল দিয়ে দিবে, কাটার কোনো সুযোগ নেই। তবে ব্রাউনীয় গতি থেকে যে এখানে একটা কথা আছে, এই কথাটার মানে বুঝতে একটু কষ্ট হবে। সেটা হচ্ছে, যে দিক হতে বিস্তরণ মাধ্যমের অনুসরণের ধাক্কা বেশি হয়, বলের কণাগুলোর গতিবেগ তার বিপরীত দিকে হয়। কেন? কেন হয়? কেন হয় ভাইয়া? বলতেছে যে কি, বিস্তরণ কণা মানে পানির কণাগুলা, ধর এখানে একটা পানির কণা আছে, এখানে একটা পানির কণা আছে, মাঝখানে আছে ও। আমি এখানে কোন একটা ঘটনা আমি জুম করে দেখাচ্ছি তোকে। এখন এই কণাটা ধাক্কা দিছে বেশি, এই কণাটা ধাক্কা দিছে বেশি, তার মানে এই দ্রবের কণাটা এদিকে চলে যাওয়ার কথা না। কারণ কেন? এই কণাটা ধাক্কা দিছে কম, তাই তো? এই কণাটা ধাক্কা দিছে কম, কিন্তু এখন একটা কথা চিন্তা কর, এই কণাটা ধাক্কা দিছে বেশি। ওকে, খুব ভালো কথা। এই দ্রবের কণাটা শুরুতে এদিকে যাবে, ঠিক আছে, কিন্তু এদিকে গিয়ে ওর সাথে বাধাপ্রাপ্ত হবে না, ওর সাথে বাধাপ্রাপ্ত হবে না, ওর সাথে বাধাপ্রাপ্ত হয়ে একটা বাউন্স খাবে না, কিন্তু যেহেতু ওর শক্তিটা বেশি ছিল, ও কম বেশি শক্তিতে মারছে, বেশি শক্তিতে মারছে মানে কি, ওর শক্তিটাকে উপেক্ষা করে ও এদিকে আসছে, এদিকে এসে এদিকে বাধা খাইছে, বাধা খায় বাউন্স খেয়ে আবার এদিকে চলে যাবে না, বাউন্স খেয়ে আবার এদিকে চলে যাবে না। ধর এদিকে দেয়াল, ঠিক আছে, এখানে একটা বল, তুই এদিকে তুই এদিকে জোরে ঘুষি মারছিস, এদিকে জোরে ঘুষি মারছিস, ঘুষি মারলে দেয়ালে বাধাপ্রাপ্ত হয়ে
বলটা আবার এদিকে চলে আসবে না, বাউন্স খেয়ে ঘুষি মারছে এদিকে, চলে আসে এদিকে। এটাকে বলা হয় বিপরীত দিকে চলে আসা, যেদিকে শক্তি বেশি তার বিপরীত দিকে চলে আসা। বুঝতে পারছি? এই যে দিক হতে বিস্তরণ মাধ্যম হচ্ছে পানির, পানি বলতেছে বিস্তরণ মাধ্যম। পানির যে অণুগুলা, অণুর সময় ধাক্কা বেশি হয়। কলের কণা যে দ্রবটা আমরা মিশাইছি, গতিবেগ তার বিপরীত দিকে হয়। বুঝতে পারছি? আর কলের কণার আকার যত ছোট হয়, এর গতি তত বেশি হয়। তার মানে ব্রাউনির গতিটা যত বেশি হবে, এটা কিসের উপর নির্ভর করে? কলের কণাগুলোর আকার যত ছোট হবে। এখন কলের কণার আকার ছোট হবে বলতে কি, কলের কণাতে একটা রেঞ্জ আছে 10⁻7 থেকে 10⁻5 পড়ে আসি না? তার মানে 10⁻7টা হচ্ছে সব থেকে ছোট। ওই 10⁻7 কণা যেগুলো মিশাবো, ওগুলো হচ্ছে কি বেশি ব্রাউনির গতি প্রদর্শন করবে। আরেকটা কারণ হতে পারে তাপমাত্রা বৃদ্ধি করলে কলের কণার ব্রাউনির গতি বৃদ্ধি পায়। তার মানে ব্রাউনির গতি কখন কখন বৃদ্ধি পায়? দ্রবের কণার আকার ছোট হয়ে গেলে। হ্যাঁ, আর হচ্ছে কি, তবে আকার ছোট হয়ে যাবে বলতে আর বেশি না, বেশি হয়ে গেলে তো প্রকৃত দ্রবণই হয়ে যাবে, তাই না? আকার ছোট বলতে কলের দ্রবণের যে রেঞ্জ ছিল ওই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, তারপর তাপমাত্রা বৃদ্ধি করলে কলের দ্রবণের ব্রাউনির গতি বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসতে পারে। ব্রাউনির গতির কারণে, এই যে ব্রাউনির গতির কারণে, হ্যাঁ, আচ্ছা, কলের দ্রবণটাকে আমরা অস্বচ্ছ, অসমসত্ব বলতেছি, ঠিক আছে? অস্বচ্ছ আর অসমসত্ব কেন বলছি? কারণ কিছু দ্রব এখনো মিশে নেই, কিছু দ্রব এখনো মিশে নেই। কিন্তু আমরা এটাও বলতেছি এটা স্থায়ী। স্থায়ী কেন বলতেছি? এই যে সবুজ সবুজ দ্রব যেগুলো মিশে নেই, এই মিশানোগুলো কিন্তু যেভাবে আছে এভাবে চলাফেরা করতে থাকে এখানে। এগুলো কখনো অদক্ষেপ পড়ে না, মানে দীর্ঘ সময় যদি রেখেও দেস, রেখে দিলে এই দ্রবের কণাগুলো কখনো নিচে জমা হবে না, তলানিতে জমা হবে না, নিচে পড়বে না। হ্যাঁ, সেই জন্য নিচে যেহেতু পড়তেছে না, নিচে পড়ে গেলে কিন্তু এটা সাসপেনশন হয়ে যেত। বুঝতে পারছি? নিচে পড়ে গেলে কিন্তু এটা সাসপেনশন হয়ে যেত। তার মানে অধক্ষেপ পড়তেছে না। কিন্তু কেন পড়তেছে না এটা কি ভাবছোস? এই যে ব্রাউনির গতি থাকার কারণে ওরা অধক্ষেপ পড়বে কেন? ওরা তো ক্রমাগত চলাফেরা করতেছে, এদিকে এদিকে চলাফেরা করতেছে, ওরা নিচে পড়ার সময় কই? ওরা সারা জীবন এভাবে চলাফেরা করতে থাকবে, কারণ ধাক্কা খেতে থাকবে, ধাক্কা খেতে থাকবে, এভাবে চলাফেরা করতে থাকবে। অধক্ষেপ পড়ার আর কোনো সুযোগ নাই। অধক্ষেপ পড়ার যেহেতু সুযোগ নেই, তার মানে প্রশ্ন যদি আসে, তোকে যদি বলে দেখি ব্যাখ্যা করো কলের দ্রবণে কেন হস্তক্ষেপ পড়ে না, কেন নিচের তলানিতে দ্রবগুলো জমা হয় না, তখন বলবো যে কলের দ্রবগুলোর মধ্যে ব্রাউনির গতি শিকার হয়, বা ব্রাউনির গতি অর্জন করে, দ্রাবকের মধ্যে মিশাবার পর ব্রাউনির গতি অর্জন করে, সেই জন্য নিচের তলানিতে জমা হয় না বা অধক্ষেপ পড়ে না। তখন ব্রাউনির গতিটা কি এটা হালকা করে ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে? ওকে, এই যে চলাফেরা করতেছে, এই চলাফেরা করতে থাকার কারণে অভিসৃষ্ট বল কাজ করে না, তাই কলয়েড কণা অধক্ষিপ্ত হয় না, এতে কলের স্থায়িত্ব অর্জিত হয়। সেই জন্য কলের দ্রবণ একটা স্থায়ী দ্রবণ। ঠিক আছে? ওকে, এখন এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে সব ইজি। এখন একটু প্যাঁচ খাইতে পারে, এখন একটু প্যাঁচ খাইতে পারে বলতে, আচ্ছা আমি শর্টকাট কথায় বলে দিই। এখানে অনেক কথা লেখা আছে, এখানে কিছু কথা লেখা যেগুলো আছে এগুলো কলের দ্রবণের পড়া না, এগুলো হচ্ছে কোয়াগুলেশনের পড়া। এখান থেকে একটু যে পড়া এগুলো হচ্ছে কোয়াগুলেশনের পড়া। তো কোয়াগুলেশন যখন পড়াবো তখন আবার বুঝে দিব। ওকে, আচ্ছা তাহলে কি বলতেছে, যে রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে বিস্তৃত দশা, হুম, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে বিস্তৃত দশা বিস্তরণ মাধ্যম বলতে কি বোঝাচ্ছে? হুম, আমরা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা জানি একটা প্রকৃত দ্রবণ, কোথায় আমার কলম রয়ে গেছে, এই যে, হ্যাঁ, প্রকৃত দ্রবণ, এটা যদি প্রকৃত দ্রবণ হয়ে থাকে, প্রকৃত দ্রবণটা কি কি দিয়ে তৈরি? একটা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক, তাই না? কিন্তু আমরা যদি কলের দ্রবণের কথা বলি, কলের দ্রবণের কথা বলি, তখন আমরা দ্রবটাকে আর দ্রব বলি না, এটাকে আমরা বলি বিস্তৃত দশা। বিস্তৃত দশা, ঠিক আছে? প্লাস দ্রাবকটাকে আর দ্রাবক বলি না, এটাকে বলি বিস্তরণ মাধ্যম। এটাকে আমরা কি বলি? বিস্তরণ মাধ্যম। ঠিক আছে? তো বিস্তৃত দশা থেকে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, সেম জিনিস। ওকে, এখন কি বলছে আমি নিজে তো জানি না, এর দাগানো বই আগে ছিল, একটু পড়ে দেখি। ওকে, যে রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে বিস্তৃত দশা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাকে ইমালসিফায়ার বলে। আচ্ছা, আমি বুঝে দিচ্ছি একটু পরে। যে রাসায়নিক উপাদান উপস্থিতির কারণে বিস্তৃত দশা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে, কলয়েডে
ইমালসিফায়ার না থাকলে বা কোনো কারণে ইমালসিফায়ারের কার্যকর কর্মক্ষমতা নষ্ট হলে বিস্তৃত দশা কণাগুলো পরস্পর ডাইপোল ডাইপোল আকর্ষণ এবং ভ্যান ডার ওয়ালস আকর্ষণ মতো হাইড্রোজেন বন্ধনের আকর্ষণের কারণে কাছাকাছি চলে আসে এবং জমাট বেঁধে বড় বড় কণায় পরিণত হয়। ঠিক আছে? আচ্ছা, গরুর দুধ একটি কলয়েড। হ্যাঁ, এর মধ্যে বিস্তৃত দশা হিসেবে চর্বি। আচ্ছা, বিস্তৃত দশা বলতে কি বোঝায়? বিস্তৃত দশা বলতে কলয়েডের ক্ষেত্রে আমরা দ্রবকে বিস্তৃত দশা বলতেছি, তাই না? এখন গরুর দুধের মধ্যে দ্রব হিসেবে থাকে চর্বিগুলা। ঠিক আছে? পানি থাকে, প্রোটিন থাকে, চর্বি থাকে। ঠিক আছে? মেনলি এখানে দ্রব হিসেবে আমরা চর্বিকে কাউন্ট করতেছি এখন। ঠিক আছে? দ্রব হিসেবে মানে কলয়েডের ক্ষেত্রে এটাকে বিস্তৃত দশা বলতেছি। এর মধ্যে বিস্তৃত দশা হিসেবে চর্বিজাত কণাগুলো বিশ্বের মাধ্যমে পানির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। চর্বিজাত কণাগুলো সমধর্মী বিধায় হ্যাঁ পরস্পরকে বিকর্ষণ করে, তাই এরা জমাট বাঁধতে পারে না। কিন্তু গরুর দুধে যদি এক ফোঁটা লেবুর রস যোগ করা হয়, হ্যাঁ, চর্বিজাত কণাগুলোর মধ্যে উপস্থিত ফসফোলিপিড এস্টার ভেঙে যায়, এতে কলয়েড উপস্থিতির চর্বিজাত কণাগুলো জমাট বাঁধতে শুরু করে, ছানা তৈরি হয়, সাসপেনশনে পরিণত হয়। বলছি না সাসপেনশন, সাসপেনশন কি আমি আসতেছি। ঠিক আছে? অর্থাৎ দুধে চর্বিজাত কণাগুলো ফসফোলিপিড এস্টার ইমালসিফায়ারের কর্মক্ষমতা নষ্ট করে দেওয়ার কারণে দুধ জমাট বাঁধে না। আচ্ছা, খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা। হুম, ওকে। তাহলে এইখান থেকে একটু পর্যন্ত আমরা যা যা বলছি, যা যা এখন রিডিং পড়লাম, এটা এখন একটু বলি কি পড়ছে এখানে। একটু একটু দ্বারা তরবিজাত করা হলো যেমন না কিন্তু ওকে। আচ্ছা, বিস্তৃত দশা বিস্তর মাধ্যম তো বুঝছি। ধর এটা একটা কলের দ্রবণ, এটা একটা কি, এটা হচ্ছে একটা কলের দ্রবণ। খুব ভালো কথা, কলের দ্রবণ হলে তো সমস্যা নেই নাকি? কলের দ্রবণের মধ্যে আমরা কি জানি? ধর গরুর দুধ, এখন আমরা নিব গরুর দুধ। এখানে কি আছে? গরুর দুধ আছে। এইটা এটা হচ্ছে পাত্র, পাত্রের মধ্যে আমরা রাখলাম গরুর দুধ। গরুর দুধের যে পানি অংশ, পানি অংশটাকে আমরা ধাপক হিসেবে ধরে নিচ্ছি। আর গরুর দুধের মধ্যে যে চর্বি অংশ আছে, এই চর্বি অংশগুলোকে আমরা কি হিসেবে ধরে নিচ্ছি? চর্বি অংশগুলোকে আমরা দ্রব হিসেবে বা বিস্তৃত দশা হিসেবে ধরে নিচ্ছি। কারণ আমরা কি জানি, কলের দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাবককে বলি বিস্তরণ মাধ্যম, আর দ্রবগুলোকে বলি বিস্তৃত দশা। ঠিক আছে? এই যে চর্বি, এগুলো হচ্ছে গরুর চর্বি। দুধের মধ্যে যে চর্বি থাকে এগুলো। এখন বলতেছে যে এই চর্বির মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে, চর্বির মধ্যে না, দুধের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে, যে রাসায়নিক পদার্থ থাকার কারণে এই চর্বিগুলা একটা চর্বি থেকে আরেকটা চর্বি দূরে দূরে থাকে। একটা চর্বি থেকে আরেকটা চর্বি কি হয়? দূরে দূরে থাকে। কারণ চর্বিগুলো যদি একত্র হয়ে যায়, দুধের যে ফ্যাট অংশ যদি একত্র হয়ে যায়, এটা তো মাখন হয়ে যাবে। মাখন হয়ে যাবে না? মাখন হয়ে যাবে। এই যে ফ্যাট অংশগুলো একত্র হয়ে, কারণ মাখন তৈরি হয় কিভাবে? দুধের ফ্যাট গুলাকে একত্রিত করে যে কঠিন জিনিসটা তৈরি করা হয়, এটাই মাখন বা চিজ। ঠিক আছে? চিজ বা পনির, মাখন যাই বল না কেন, ওগুলো হচ্ছে কি মাখন বা পনির। তার মানে কি, এটা দুধ এখনো পানি আছে কেন? পানি আছে কেন? কারণ হচ্ছে যে চর্বিগুলো এখনো দূরে দূরে আছে। কারণ দূরে দূরে কেন থাকে? হ্যাঁ, তার মানে দূরে দূরে রাখতেছে এক ধরনের রাসায়নিক পদার্থ। দুধের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যেগুলা ফ্যাট গুলাকে কি করে? দূরে দূরে রাখতেছে। তার মানে যে রাসায়নিক পদার্থগুলা, হ্যাঁ, যে রাসায়নিক পদার্থগুলো চর্বি বা ফ্যাট বা দ্রব, যে আমি যেহেতু দুধ নিয়ে এক্সাম্পল দিচ্ছি তাই চর্বি বা ফ্যাট কথাটা চলে আসতেছে। বাট ওভারঅল যে একটা জেনারেল সংজ্ঞা বলতে গেলে তোর কি বলা লাগবে? হ্যাঁ, যে রাসায়নিক পদার্থ, আমি লিখি যে, ঠিক আছে, যে রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থ কি করে? বিস্তৃত দশাগুলোকে দূরে দূরে রাখে বা কাছে আসতে দেয় না। বিস্তৃত দশাকে দূরে রাখে। ঠিক আছে? জমাট বাঁধতে দেয় না, দূরে রাখে। ওই রাসায়নিক পদার্থটাকে বলা হচ্ছে ইমালসিফায়ার। ওই রাসায়নিক পদার্থটাকে কি বলা হচ্ছে? ইমালসিফায়ার। ওকে। এখন গরুর দুধের ক্ষেত্রে ইমালসিফায়ার হিসেবে কাজ করতেছে কোনটা? গরুর দুধের ক্ষেত্রে ইমালসিফায়ার হিসেবে কাজ করতেছে এই যে চর্বির মধ্যে এই যে ফ্যাট গুলা, এই ফ্যাটের চারপাশে একটা আবরণ থাকে। এই প্রতিটা ফ্যাটের চারপাশে একটা আবরণ থাকে। ঠিক আছে? এই প্রতিটা ফ্যাটের চারপাশে কি একটা করে আবরণ থাকে। এটাকে বলে ফসফোলিপিড এস্টার। এটাকে কি বলা হয়? এই আবরণটাকে বলা হয় ফসফোলিপিড এস্টার। এই যে লাল আবরণটাকে বলা হয় ফসফোলিপিড এস্টার। এই ফসফোলিপিড এস্টার কি করে? একটাকে একটা বিকর্ষণ করে। যেহেতু সমধর্মী, এটা সমধর্মী, একটাকে একটা কি করে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে কি একটা একজন একজনের কাছে আসতে পারবে? আসতে পারবে না। আসতে পারবে? আসতে পারবে না। সেই জন্য এই ক্ষেত্রে দুধের ক্ষেত্রে
ফসফোলিপিড এস্টারটা হচ্ছে কি ইমালসিফায়ার হিসেবে কাজ করতেছে। আশা করি ইমালসিফায়ার মানে কি বুঝাতে পারছি। এখন কোনো কারণে যদি আমরা এখানে লেবুর রস ঢেলে দিই, কয়েক ফোঁটা লেবুর রস ঢেলে দিই, এই যে লেবুর রস ঢেলে দিই, হয়ে গেল। হ্যাঁ, এই যে লেবুর রস ঢেলে দিই, লেবুর রস ঢেলে দিই। এই লেবুর রস ঢেলে দিলে কি হবে, এই লেবুর রস গুলা কি করবে, এই যে লাল লাল যে আবরণ আছে এই লাল আবরণ গুলাকে ভেঙে দিবে। লাল আবরণ গুলাকে কি করবে, লাল আবরণ গুলাকে আমরা কি বলতেছি, ফসফোলিপিড এস্টার বলতেছি। এই লাল আবরণ গুলা কি হয়ে যাবে, ভেঙে যাবে। আমার রাবারটা কই, হ্যাঁ, এই যে লাল আবরণটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এই লাল আবরণটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। আমি আর সবগুলা দেখাচ্ছি না। ধর এই দুইটা লাল আবরণ ভেঙে গেছে, এই দুইটা লাল আবরণ কি ভেঙে গেছে। লাল আবরণ বলতে ফসফোলিপিড এস্টারটা ভেঙে গেছে। ভেঙে গেলে এখন কি আর বিকর্ষণ করবে একে অপরকে, এখন দুইজন কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে এসে দুইটা জোড়া জমাট বাঁধবে। সবগুলোর ক্ষেত্রে কি করতে থাকলে সবগুলোর আবরণ যদি ভেঙে যায়, ফসফোলিপিড এস্টারটা যদি ভেঙে যায়, এই জমাট বাঁধবে। জমাট বেঁধে ধর জমাট বাঁধার পর কি হবে, রাবার কই আমার, ওকে, হ্যাঁ, জমাট বাঁধার পর ধরলাম এখানে কয়েকটা জমাট বাঁধলো, এখানে কয়েকটা জমাট বাঁধলো, এখানে কয়েকটা জমাট বাঁধলো, ফ্যাট গুলা, চর্বির কণাগুলা এখানে কয়েকটা জমাট বাঁধলো। এখন আমাকে একটা কথা বল, শুরুতে ছিল কণাগুলো এতটুক সাইজ, এখন জমাট বেঁধে হয়ে গেছে এতটুক সাইজ, তাই না? তাই নাকি? এখন এই পুরা কণাটাকে এই পুরাটাকে আবার একটা কণা হিসেবে বিবেচনা করতে পারি না? পুরাটাকে যেহেতু জমাট বেঁধে গেছে, ক্যালাস তৈরি করছে, একসাথে আছে, পুরাটাকে আবার একটা কণা হিসেবে বিবেচনা করতে পারি না? তার মানে কণার সাইজ আগে যদি একটুক থাকতো, এখন বড় হয়ে একটুক হয়ে গেছে। তার মানে এখন যে দ্রবণটা সৃষ্টি হয়েছে, এখন যে দ্রবণটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এখন যে দ্রবণটা সৃষ্টি হয়েছে, এই দ্রবণটাকে আমরা সাসপেনশন বলতে পারি না? কারণ সাসপেনশনে কণার আকার আরো বেড়ে যায়, যে দ্রবগুলা থাকে এই কণার আকার আরো বেড়ে যায়। এবার বুঝাইতে পারছি? তার মানে এখান থেকে এই যে এতটুকু লাইনে এই কথাগুলাই বলছে, এখন নিজের মতন করে লিখে দিবি। এখন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইমালশন কাকে বলে এটা আসে, ইমালশন কাকে বলে এটা আসে। কলের দ্রবণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যেটা এতক্ষণে আমরা স্কিপ করছি, এটা ইচ্ছে করে স্কিপ করছিলাম। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা চিনি মিশিয়েছিলাম, তাই না, বা একটা দানা মিশিয়েছিলাম। আর যেটাই মিশিয়ে না কেন এটা কঠিন পদার্থ ছিল। চিনি কি একটা কঠিন পদার্থ না? সাসপেনশনের ক্ষেত্রে আমরা কঠিন পদার্থটাই মিশাবো, বা কঠিন কঠিন পদার্থগুলো মিলে যে জমাট বেঁধে যে বড় কণায় পরিণত হয়, এই বড় কণাগুলো কিন্তু কঠিন পদার্থই। কিন্তু কলের দ্রবণের ক্ষেত্রে আমরা একটা দ্রাবকের মধ্যে, কিন্তু কলের দ্রবণের ক্ষেত্রে আমরা কি বলছি, দ্রাবক বলা যাবে না। কলের দ্রবণের ক্ষেত্রে আমরা বিস্তরণ মাধ্যম বলি। বিস্তরণ মাধ্যমের মধ্যে আমরা চাইলে তরলও মিশাইতে পারি, যেমন লেবুর রস মিশাইতে পারি। আমি প্রথমে এক্সাম্পল দিছি কিন্তু এটা পানির মধ্যে লেবুর রস মিশানো, লেবুর রসও একটা পানি, আর যার মধ্যে মিশাচ্ছি মানে পানির মধ্যে মিশাচ্ছি, ওই পানিও কিন্তু একটা পানি, তরল। ঠিক আছে, পানিও তরল, লেবুর রসও তরল, তাহলে মানে তরলের সাথে তরল মিশাচ্ছি। এটাও কলের দ্রবণ হইতে পারে, আবার তরলের মধ্যে আমরা কঠিন পদার্থ মিশাইতে পারি। এটাও কলের দ্রবণ হইতে পারে, তরলের মধ্যে আমরা গ্যাসীয় পদার্থ মিশাইতে পারি, এটাও কলের দ্রবণ হইতে পারে। এখন আমরা যদি তরলের মধ্যে, ধর পানির মধ্যে, হ্যাঁ, ধর এটা পানি, পানি, এখন পানির মধ্যে আমরা মিশাইছি লেবুর রস, এই যে লেবুর রস মিশাইছি। লেবুর রস মিশানোর কারণে লেবুর রসও কিন্তু একটা তরল, এই তরলটা কি ছড়াই যাবে না, পানির মধ্যে ছড়াই যাবে না, সেজন্য তো পানিটাকে ঘোলাটে দেখাবে, তাই না? ছড়াই যাবে, এই যে ছড়াই যাচ্ছে, চারিদিকে ছড়াই গেছে, হ্যাঁ, হালকা করে যতটুকু পাচ্ছে ছড়াই গেছে। এই যে তরলের মধ্যে যে তরল ছড়াই গেছে, তরলের মধ্যে যে তরল আছে, এই দ্রবণটাকে বলা হচ্ছে ইমালশন। তার মানে কি, ইমালশন কিন্তু কলের দ্রবণের একটা ভাগ। ইমালশন কি কলের দ্রবণের একটা ভাগ। কেন কেন, আমরা যদি কলের দ্রবণকে ভাগ করি, দেখা যাচ্ছে আমরা যদি কলের দ্রবণকে ভাগ করি, কলের দ্রবণ কত প্রকার হইতে পারে। কলের দ্রবণ হচ্ছে যে তরল প্লাস কঠিন হইতে পারে দ্রব হিসেবে, মানে এখানে এই জায়গায় হচ্ছে আমরা দ্রবকে ইউজ করতেছি এই জায়গায়, ঠিক আছে। তরল প্লাস তরল হইতে পারে, আর তরল প্লাস গ্যাসীয় হইতে পারে, ঠিক আছে। এর মধ্যে তরল প্লাস তরল যে
সিস্টেমটা আছে কলের দ্রবণে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইমালশন। বুঝতে পারছি? এটাকে বলা হচ্ছে কি ইমালশন। ইমালসিফায়ারের সাথে আবার ইমালশন ইয়া করে ফেলিস না, কি করে ফেলিস না মানে এক করে ফেলিস না, ইমালসিফায়ার আরই জিনিস, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে, এই দ্রবণটাকে বলা হচ্ছে ইমালশন। ইমালশন অবশ্যই ছড়াই থাকতে হবে, একটা তরলের উপর আরেকটা তরল ছড়াই থাকতে হবে। লেবুর রস মিশিয়ে দিলে কি লেবুর রসটা ছড়াই যায় না পানির মধ্যে? নাহলে তো এক জায়গায় শুধু গলাটা দেখতো, পুরো পানিটা আর গলাটা দেখাইতো না, তাই না? ওকে, তার মানে কি ইমালশন কাকে বলে? একটি তরল পদার্থের উপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে ছড়িয়ে থেকে যে কলের দ্রবণ গঠন করে তাকে ইমালশন বলে। ওকে, এখন কথা হচ্ছে যে ইয়া মিশাচ্ছস, ঠিক আছে, পানির মধ্যে লেবুর রস মিশাচ্ছস, ঠিক আছে, পানি কিন্তু ঘোলাটে যাচ্ছে কিন্তু লেবুর রস কিন্তু মিশতেছে না, ঠিক আছে, এটা ছড়াই যাচ্ছে, যে এটা পানির মধ্যে ছড়াই যাচ্ছে কিন্তু মিশতেছে না, এটা এই অবস্থাটাকে বলা হচ্ছে ইমালশন। এখন কয়েকটা ইমালশনের উদাহরণ দিতে বললে কি বলবি? দুধ, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, মাখন, কট লিভার, কট লিভার ওয়েল, এগুলো হচ্ছে কি উদাহরণ। এখন কেন হয়েছে কিভাবে সেটা তো জানার দরকার নেই, এক্সাম্পল মুখস্থ করে বলবি, ঠিক আছে, বুঝাই তো দিছি। এখন ইমালশন আবার দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে যে পানিতে তেল জাতীয় ইমালশন, আরেকটা হচ্ছে তেলে পানি জাতীয় ইমালশন। আচ্ছা, পানিতে তেল জাতীয় ইমালশন বলতে কি বোঝাচ্ছে? পানিতে তেল, পানিতে তেল মানে এটা ওয়ার্ডটা শুনে বোঝা যাচ্ছে না পানিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। পানির মধ্যে তেল, পানিতে তেল মানে পানির মধ্যে তেল, তার মানে প্রাধান্য দেওয়া হচ্ছে কাকে? পানিকে, তাই না? তার মানে আমি যদি এখানে একটা পাত্র আঁকি, ধর এটা একটা পাত্র, এখানের মধ্যে পানি আছে, হ্যাঁ, ধর এখানে কথার কথা, ধর এখানের মধ্যে কি আছে? পানি আছে, পানি আছে, আর এই পানির মধ্যে তেল আছে অল্প পরিমাণে। এই ধর এই যে এইখানে পানির মধ্যে তেলটা ছড়াই ছিটাই আছে, এই যে পানির মধ্যে তেল ছড়াই ছিটাই আছে। তেল বলতে কি বুঝি? চর্বি আর কি, চর্বি ছড়াই ছিটাই আছে। তার মানে বেশি আছে কোনটা? পানি। এটা হচ্ছে পানিতে তেল জাতীয় মাখন। এখন তেলও কিন্তু কি লিকুইড, পানিও লিকুইড, তার মানে তরলের মধ্যে তরল, মানে কি এটা একটা ইমালশন না? তার মানে যে ইমালশনে পানি বেশি থাকবে তেল কম থাকবে, এটাকে বলে পানিতে তেল জাতীয় ইমালশন। এক্সাম্পল কি? এক্সাম্পল একদম সহজ ভাই, যেটা দুধ, খুব সহজ কথা, দুধ নর্মালি কি তরল না? দুধে পানি বেশি থাকে, আর ফ্যাট বা চর্বি যেগুলো থাকে এগুলো ছড়াই ছিটে থাকে। হ্যাঁ, আমরা আমরা উপর থেকে দেখলে কি দেখি? এটা একটা লিকুইড পদার্থ দেখি না, যেটা পানি, মানে ফিল করতে পারি এটা পানি, দুধের মধ্যে পানি বেশি আছে, আর এর উপরে লিকুইড, এর উপর হচ্ছে যে তেলগুলো হচ্ছে যে হালকা পাতলা ছড়াই ছিটে আছে, তাই তো? তার মানে দুধ হচ্ছে কি পানিতে তেল জাতীয় ইমালশনের উদাহরণ। হুম, এর আরেকটা এক্সাম্পল কি? ভ্যানিশিং ক্রিম, হ্যাঁ, পানির মধ্যে অল্প পরিমাণ নাইট্রোবেনজিনের মিশ্রণ ইত্যাদি। কারণ কেন? দুধে প্রায় 87% পানি থাকে আর 3 থেকে 5% হচ্ছে চর্বি থাকে, ঠিক আছে? তার মানে দুধ হলো পানিতে চর্বির ইমালশন। এখন তুই আমাকে একটা কথা বল, আমি একটু পর যেহেতু বাটারও পড়াবো সেই জন্য এখন পড়াই দিচ্ছি, একটু পর যেহেতু বাটারও পড়াবো সেই জন্য এখন একটা জিনিস পড়াই দিচ্ছি। কোনো কারণে আমরা যদি এই এই দ্রবণটাকে মানে দুধকে কোনো একটা কাঠের চামচ দিয়ে, হ্যাঁ, দ্রুত ঘুরাতে থাকি, কাঠের চামচ দিয়ে হোক বা অন্য কোনোভাবে ঘুরাতে থাকি, ব্লেন্ডারে ঘুরাতে থাকি বা যেমনি ঘুরাতে থাকবে, যেমনি ঘুরাবার ইচ্ছা ঘুরাতে থাকি, ঘুরাতে থাকলে কি হয়? তখন এই যে যে তেলগুলা ভাসতেছিল না, এই তেলগুলা কাছাকাছি চলে আসে, এই তেলগুলো একটা একটার কাছাকাছি চলে আসে, একটা একটা কাছাকাছি চলে আসে, একটা একটা কাছাকাছি চলে এসে জমাট বাঁধতে শুরু করে। হ্যাঁ, আমি যত ডিটেলসে পরে পড়াবো কেন কাছাকাছি আসতেছে, কারণ প্রতিটা তেল, আমি একটু আগে বলছি তেলের উপর আবার একটা ফসফোলিক এস্টার থাকে, হ্যাঁ, আবরণ থাকে, যে আবরণ ওদেরকে নর্মালি ছড়াই ছিটায় রাখে। কিন্তু আমরা যখন ঘুরেতে থাকলে এই আবরণটা ভেঙে যাবে না, ভেঙে গেলে তখন তেলটা আলাদা হয়ে আসবে না, চর্বিটা আলাদা হয়ে আসবে না, এই চর্বিগুলো তখন একত্র হতে থাকে, একত্রে এসে অনেকবার মানে জমাট বাঁধতে থাকে, জমাট বাঁধতে থাকে, তখন দুধের মধ্যে পানির পরিমাণ কমে যায়, ঠিক আছে, দুধের মধ্যে পানির পরিমাণ কমে যায়, এই তেলগুলা বা ফ্যাটগুলা কাছাকাছি এসে জমাট বাঁধতে বাঁধতে এই পুরাটাই কিন্তু ফ্যাট অংশ হয়ে যায়, ফ্যাট অংশ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন দেখা যায় যে ফ্যাটের মধ্যে হালকা হালকা পানি ছড়াই আছে, এই যে ফ্যাটের মধ্যে হালকা হালকা পানি ছড়াই আছে, ফ্যাটের মধ্যে, পানির মধ্যে ফ্যাট ছড়া নেই, এখন দেখা যাচ্ছে ফ্যাটের মধ্যে পানি ছড়াই আছে। হ্যাঁ, তার মানে এখানে প্রাধান্য পাচ্ছে কোনটা? ফ্যাট না, ঠিক আছে? আর এই যে ফ্যাট গুলো একত্র হয়ে গেছে, দুধের ফ্যাট গুলোকে একত্র জমাট বাঁধায় ফেলতে পারছে, এটাকে বলা হয় বাটার, চিজ। এভাবেই বাটারের চিজ তৈরি হয়, ঠিক আছে, একটু পরে আমরা আসবো। তার মানে বাটারের চিজ এখানে, তার মানে এটা কোন ধরনের ইমালশন? এটা হচ্ছে তেল, তেলে পানি ইমালশন, ঠিক না? তেলে পানি জাতীয় ইমালশন।
অল্প পরিমাণ পানি থাকবে অতিরিক্ত তেল মিশিয়ে ঝাঁকালে। বুঝতে পারছি? এতে বিস্তৃত দশাটি হলো পানি। এখন বিস্তৃত দশা হয়ে যায় পানি, মানে দ্রবটা হয়ে যায় পানি, আর বিস্তার মাধ্যম হয়ে যায়, তেল। যেমন কি মাখন, এই যে বলছিলাম বাটার, ক্রিম, কোল্ড ক্রিম, কড লিভার অয়েল ইত্যাদি। এখানে তখন কি হয়েছে, মাখন থাকে 80% আর পানি থাকে মাত্র 16%, 16%। সুতরাং মাখন হলো চর্বিতে পানির ইমালশন। তার মানে ইমালশন দুই প্রকার, একটা হচ্ছে পানিতে তেল জাতীয় ইমালশন, আর হচ্ছে তেলে পানি জাতীয় ইমালশন। এগুলো এক্সাম্পল। আর সিকিউতে আসার সম্ভাবনা 100%। আর এটা নিজে পড়ে বলবি, যেটা দেখা যাচ্ছে এই চার এটাতে তেমন কিছু নেই। এখান থেকে তেমন কিছু আসবেও না, জাস্ট একবার রিডিং দেওয়া। এখন হচ্ছে সাসপেনশন। সাসপেনশন কি অলরেডি আমরা বুঝে গেছি, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, সাসপেনশন পড়াবার আগে কোয়াগুলেশন একটা পড়া আছে। কোয়াগুলেশনটা কি এখন পড়াবো নাকি কখন পড়াবো? আচ্ছা, প্রথমে সাসপেনশন পড়াইনি। কোয়াগুলেশন কিন্তু নরমালি কলের দ্রবণের পড়া, মনে রাখতে হবে। কোয়াগুলেশন নরমালি কিসের পড়া? কলের দ্রবণের পড়া। হ্যাঁ, তাহলে আমরা এখন কি পড়াচ্ছি? এখন আমরা পড়াবো সাসপেনশন। সাসপেনশন পড়া এসে আবার কোয়াগুলেশন আসবো। কোয়াগুলেশন মানে কি? কলের দ্রবণের পড়ায় আসবো। আগে কেন সাসপেনশন দ্রবণ পড়াচ্ছি, এটার রিজন আছে। হুম, সাসপেনশন দ্রবণে এমন কিছু না, একদম ইজিলি বলে ফেলি। যখন কোনো কঠিন পদার্থ, মানে এখন যে দ্রবগুলো মিশাবো, ওই দ্রবের সাইজ হবে কত? দ্রবের সাইজ হবে 10⁻5 সেন্টিমিটার। এর অধিক ব্যাস, মানে আরো মোটা হবে, আরো বড় হবে, কলের দ্রবণের থেকে বড়। বিশিষ্ট ক্ষুদ্র কণা বিভাজিত অস্বচ্ছ অসমাসত অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করে। কলের দ্রবণে কিন্তু স্থায়ী মিশ্রণ তৈরি করতো, প্রকৃত দ্রবণে কিন্তু স্থায়ী মিশ্রণ তৈরি করতো। কিন্তু এখন যে কলের মানে সাসপেনশন কিন্তু অস্থায়ী মিশ্রণ তৈরি করে। অস্থায়ী মিশ্রণ মানে কি? অস্থায়ী মিশ্রণ মানে হচ্ছে দীর্ঘ সময় রেখে দিলে, ধর এটা একটা সাসপেনশন। সাসপেনশন মানে কি? এই যে এটা একটা সাসপেনশন, সাসপেনশন এগুলো হচ্ছে বড় বড় কণা। এই যে বড় বড় কণা, এই দীর্ঘ সময় যে এক জায়গায় রেখে দিলে, এটা একটা সময় গিয়ে এখানে জমা হয়, তলানিতে গিয়ে জমা হয় অদক্ষেপ পরে। এখন কথা হচ্ছে ভাই, একটা প্রশ্ন আসতে পারে, কেন ভাই সাসপেনশন দ্রবণে কি ব্রাউনীয় গতি থাকতে পারে না? ব্রাউনীয় গতি থাকলে তো অদক্ষেপ পড়ার কথা না, কারণ এই কণাগুলো খালি চলাফেরা করতো, ঠিক না? এখন আমাকে বল, এত বড় বড় কণাকে কি পানির কণাগুলো ধাক্কা দিতে পারবে? ধাক্কা দিয়ে সরাইতে পারবে? ওভাবে এফেক্ট ফেলতে পারবে? পানির কণা হচ্ছে অনেক ছোট, যত ধাক্কা দিলে তুললাম, ও এখান থেকে একটু নড়ছে, জাস্ট একটু, একটু করে নড়লো, ও তো নিচেই পড়তে থাকবে, আস্তে আস্তে নিচেই পড়তে থাকবে। ওকে কি এমন ভাবে নড়াইতে পারবে যে ওর গতিপথটা চেঞ্জ করতে পারবে? পারবে না। তার মানে কি, সাসপেনশনে প্রাণের গতি দেখা যায় না। আর কিন্তু বইতে লেখছে যে মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আমরা শর্টকাট কথা একটাই, যে দেখা যায় না। প্রাণের গতি দেখা যায় না বলে অদক্ষেপ পরে। আর অদক্ষেপ পড়া মানে কি? মিশ্রণ অস্থায়ী, মিশ্রণ আর সবসময় সেম থাকবে না, অদক্ষেপ পড়ে যাবে। হুম, অস্থায়ী মিশ্রণ উৎপন্ন, মিশ্রণ থেকে দ্রবের কণাগুলো সাধারণ সাধারণ ফিল্টার কাগজ দিয়ে আলাদা করা যায়। তাহলে 5 মিনিট কাগজ দিয়ে আলাদা করা যাবে না কেন? ওই অস্বচ্ছ অসমসত্ব অস্থায়ী মিশ্রণকে সাসপেনশন বলে। শেষ। দীর্ঘদিন রেখে দিলে সাসপেনশনে কঠিন বস্তুর কণাগুলো ধীরে ধীরে নিচে বা তলায় পৃথক হয়ে জমাতে থাকে। যেমন পানির মধ্যে বালিযুক্ত করে ভালোভাবে ঝাঁকালে সাসপেনশন উৎপন্ন হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের রক্ত কিন্তু একটা সাসপেনশন দ্রবণ। আমাদের রক্ত কেন একটা সাসপেনশন দ্রবণ? আমাদের রক্তকে যদি আমরা টেস্ট টিউবের মধ্যে কালেক্ট করি, ধর এটা একটা টেস্ট টিউব। হ্যাঁ, টেস্ট টিউবের মধ্যে কালেক্ট করি, টেস্ট টিউবটা দেখতে খুব বিশ্রীছে। টেস্ট টিউবের মধ্যে কালেক্ট করি, তখন দেখা যাবে আমাদের রক্ত, এই যে রক্ত, হ্যাঁ, কিন্তু রক্তের মধ্যে যে ইয়ে আছে, কি আছে দেখি বলতো ভাইয়া? এ আরবিসি, ডাব্লিউবিসি। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, ধরলাম এগুলো হচ্ছে আরবিসি। হ্যাঁ, তারপর হচ্ছে ধরলাম এগুলো হচ্ছে কি? শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, এগুলা কি হয়, আমরা যদি টেস্ট টিউবে কালেক্ট করে দীর্ঘদিন রেখে দিই, এই যে এগুলো আবার নিচে জমা হইতে থাকে। আরবিসি, তারপর হচ্ছে যে কি বলে, শ্বেত রক্তকণিকা, এগুলো নিচে জমা হয়ে যায়, পদক্ষেপ করে। তার মানে কি, আমাদের রক্ত একটা কি সাসপেনশন। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা গেল। তারপর হচ্ছে তেমনি কলেরা ভ্যাকসিন একটি সাসপেনশন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও পানির মিশ্রণ একটি সাসপেনশন। এগুলো নিজেরা পড়ে ফেলবি। হ্যাঁ, এগুলো পড়াবার কিছু নেই। ওকে, আচ্ছা, এখন সাসপেনশনের বৈশিষ্ট্য। সাসপেনশনের বৈশিষ্ট্য কি কোনো ব্যাপার? সাসপেনশনের বৈশিষ্ট্য কি কোনো ব্যাপার ভাইয়া?
প্রথম কথা হচ্ছে কণার ব্যাস কত হবে এটা লিখে দিব। কণাগুলো হচ্ছে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র খালি চোখে দেখা যায়। তারপর হচ্ছে কণাগুলো সাধারণ ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে যেতে পারে না, ঠিক আছে, যেতে পারবে না। তারপর হচ্ছে অস্বচ্ছ অসমসত্ব আর অস্থায়ী একটা সাসপেনশন তৈরি করবে। তারপর হচ্ছে অস্বচ্ছ হওয়ার কারণে সাসপেনশনের মধ্যে আলোক রশ্মি প্রবেশ করতে পারে না। হ্যাঁ, যেহেতু যে অস্বচ্ছ আলোক রশ্মি প্রবেশই করতে পারে না, তার মানে কোনো টিন্ডাল প্রভাব বা বিচ্ছুরণ ঘটনা কোনোটাই ঘটবে না। হ্যাঁ, তবে কোনো কোনো ক্ষেত্রে সাসপেনশনের মধ্যে আলোক রশ্মি প্রবেশ করে কোনো কোনো ক্ষেত্রে। ঠিক কোনো কোনো ক্ষেত্রে বললে কোনো কথা নেই, হবে না, যেটা এক্সাম্পল কখনো সরি এক্সেপশন কখনো এক্সাম্পল হইতে পারে না, ঠিক না? তো যেটা নর্মাল করে এটা লিখবো সাসপেনশনে কোনো কোনো ক্ষেত্রে বা অনুগতি দেয়, কোনো কোনো ক্ষেত্রে মানে এক্সেপশন কখনো এক্সাম্পল হইতে পারে না, ঠিক আছে? তার মানে কি এটা বাদ, প্রাণীগতি অ্যাকচুয়ালি কি দেখা যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, এখন হচ্ছে কি, তার মানে এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষায় আসতে পারে। এটা বুঝে যাচ্ছে প্রকৃত দ্রবণ, কলের দ্রবণ আর সাসপেনশনের পার্থক্যগুলো লেখো। হ্যাঁ, পার্থক্যগুলো এতক্ষণ যা পড়ে আসছে এগুলো জাস্ট বক্স আকারে লিখে দেওয়া, ঠিক আছে? এখন নিজে নিজে পড়ে ফেলবি। যেগুলো বলছো ওগুলো বলবি, পড়বি, কারণ এনাফ এনাফ পড়ছো। যেগুলো বাড়তি লেখা আছে এগুলো দরকার নেই। যেমন কণাগুলো খুব দ্রুত ব্যাপিত হয়, দরকার নেই এত, লিখতে পারলে লেখ, সমস্যা নেই। এখন হচ্ছে কোয়াগুলেশন, তার মানে সাসপেনশন সব দ্রবণ পড়ে গেছে, এখন আবার কোয়াগুলেশন আসছে। কোয়াগুলেশন আবার আসছে বলতে এটা না, আবার কলের দ্রবণের পড়ায় আসে আর কি, ঠিক আছে? কলের দ্রবণে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কোয়াগুলেশন। এই যে আমি যে বাটার বানানোর ঘটনা দেখাইছি না, এটাই কোয়াগুলেশন। ফ্যাট গুলাকে একত্র করে ফেলছি, মিশাই ফেলছি, মানে ঘুরেতে থাকতে থাকতে ফ্যাট গুলাকে একত্রে মিশাই ফেলছি। এই যে ফ্যাট গুলাকে একত্রে মিশাই ফেলার যে ঘটনা, এটাকে বলা হচ্ছে কোয়াগুলেশন, ঠিক আছে? কোয়াগুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উপযুক্ত রাসায়নিক পদার্থ যোগ করে। হ্যাঁ, এখন এটা তো আমরা ফিজিক্যাল ওয়েতে করছি, মানে ঘুরে চার্নিং হইতে মানে কি আমরা ঘুরেছি, বা অন্য অন্য ওয়েতে করাইতে পারে। যেমন কি করতে পারে, লেবুর রস মিশানো। লেবুর রস মিশিয়ে দিলে কি হয়, একটা কেমিক্যাল মিশাইছি না, রাসায়নিক পদার্থ মিশাইছি না। তো রাসায়নিক পদার্থ মিশানোর কারণে ওই যে ওর আবরণগুলো ভেঙে যায়, ফ্যাটের আবরণগুলো ভেঙে যায়, ফ্যাটের আবরণগুলো ভেঙে গেলে ফ্যাটগুলো একত্র হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে রাসায়নিক পদার্থটা আমরা ইউজ করতেছি ওইটাকে বলতেছি আমরা কোয়াগুলেন্ট। কারণ কেন কোয়াগুলেন্ট কেন বলতেছে, ও কোয়াগুলেশনে হেল্প করতেছে, তাই ওর নাম কোয়াগুলেন্ট। কোয়াগুলেন্ট যোগ করে দ্রবণে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে অপেক্ষাকৃত বড় কণায় কোয়াগুলামে রূপান্তরিত করে। বড় কণায় কেমনে পরিণত হয়, একটার সাথে একটা জোড়া বাঁধতে বাঁধতে, তখন এখানে কিন্তু জোড়া বাঁধার কথাটা বলে নেই। তোর মনে হইতে পারে কথাটা এখানে যেভাবে লিখছে মনে হইতে পারে যে বলছে যে এই কণাটাকে আমরা এই কণায় পরিণত করছি কোয়াগুলেন্ট ইউজ করে। এই কণা কেমনে এই কণায় পরিণত হবে, এটা কি এমনি এমনি পরিণত হয়ে যাবে নাকি, এমনি ফুলে যাবে? এমনি ফুলবে না। এই কণাটা একটা সময় এবার গুচ্ছ আকারে, মানে একটার সাথে একটা জোড়া লাগবে, জোড়া লাগে এই পুর কণাটাকে একটা বড় কণা হিসেবে ধরতে পারে, ঠিক আছে? এই কাজ যে করতেছে তার নাম হচ্ছে কোয়াগুলেন্ট। আর এই ঘটনাটাকে বলা হচ্ছে কোয়াগুলেশন। অর্থাৎ কোনো কলের কণাগুলোকে তাদের সুস্থিতি বিনষ্ট করে তাদের বিশেষ বিশেষ উপায়ে দ্রবণের গুচ্ছ আকারে, এই যে এখন বলছে গুচ্ছ আকারে অধক্ষিপ্ত করার ঘটনাকে কোয়াগুলেশন বা তঞ্চন বলে। যে রাসায়নিক পদার্থ যোগ করার মাধ্যমে কলয়েড কণার সুস্থিতি বিনষ্ট হয়ে যায়, ওই কলয়েড কণাগুলোকে জমাট বাঁধানো হয়, তাকে কোয়াগুলেন্ট বলতেছে, ঠিক আছে? এটা কোয়াগুলেন্ট লেখা আছে, এটা হবে কোয়াগুলেন্ট, ঠিক আছে? আর কোয়াগুলাম তৈরির পূর্ব পর্যন্ত ক্ষুদ্র কণিকাগুলোকে সলভ করে। এই যে শুরুতে কি ছিল, শুরুতে এতটুকু ছিল না, প্রতিটা কণা আলাদা আলাদা ছিল, এই আলাদা আলাদা ছিল, এই শুরুতে প্রতিটা কণাকে আমরা বলতেছি সলভ। যখন আমরা কোয়াগুলেন্ট ইউজ করবো, কোয়াগুলেন্ট কি করবে, প্রতিটা কণা যে আবরণ আছে আবরণটাকে কি করবে, ভেঙে দিবে, ঠিক না? ভেঙে দিবে, ভেঙে দিবে, ভেঙে দিলে এখন একটা আমরা যখন ঘুরাবো সাথে একটা জোড়া বাঁধবে, ঘুরাইতে হবে না, কোয়াগুলো নিজেই কাজ করে দিবে, জোড়া বাঁধা দিবে। এই যে জোড়া বাঁধা দেওয়ার পর যে ঘটনাটা করতেছে এটাকে বলা হচ্ছে কোয়াগুলেশন। আর যে এই কাজটা করতেছে তাকে বলা হচ্ছে কোয়াগুলেন্ট। আর কোয়াগুলেন্ট ইউজ করার আগে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা ছিল জমাট বাঁধার আগে, এটাকে বলা হচ্ছে সল্ভ, ঠিক আছে? এখন কোয়াগুলেশন আমরা বিভিন্ন ভাবে ঘটাতে পারি। আমি একটা ওয়ে বলছিলাম কি, মানে ঘুরাইতে, মানে একটা কাঠের চামচে ঘুরাইতে, অনেক বড়তে ঘুরাইতে, এটা একটা ঘুরতে পারে। মানে আরেকটা ওয়ে হতে পারে তড়িৎ বিশ্লেষণ যোগ করে, মানে ইলেকট্রোলাইট যোগ করে হতে পারে। দুটি বিপরীত আধানযুক্ত কলয়েড দ্রবণ মিশিয়ে বারবার ঝিলে বিশ্লেষণ করে তড়িৎ চালন ঘটিয়ে দ্রবণ ফুটিয়ে, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এত জ্ঞান। এই যে প্রথমে প্রথমে দ্রব্যগুলো দ্রব্যগুলো এখানে এখানে ছড়াই ছিটাই ছিল, এখন কোয়াগুলো মিক্স করার পর দ্রব্যগুলা মানে গুচ্ছ আকারে চলে আসছে, এগুলো বড় বড় করে পরিণত হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কোয়াগুলেশন। এখন কোয়াগুলেশনের মাধ্যমে কিন্তু আমরা পানি বিশুদ্ধ করতে পারি। এভাবে কি কখনো ভেবে দেখছো পানি বিশুদ্ধ করতে পারি?
কারণ পানির মধ্যে যে ময়লাগুলো আছে, ধরলাম ময়লাগুলো এই দ্রব, তো আমরা যদি কোয়াগুলেন্ট অ্যাড করে দিই ময়লাগুলো মানে একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বড় বড় কণায় পরিণত হবে, একসময় তলানিতে পরিণত হবে। তো তলানি থেকে এই ময়লাগুলো আমরা আলাদা করে ফেলবো, উপরে পানিটা বিশুদ্ধ, শেষ। কোয়াগুলেশনের মাধ্যমে কিন্তু তার মানে আমরা যেমন বাটার তৈরি করতে পারতেছি, চিজ তৈরি করতে পারতেছি, আবার পানিও কি বলে ময়লাও দূর করতে পারতেছি। এখন কোয়াগুলেশন নরমালি হয় কোথায়? কলয়েডাল দ্রবণে। কলয়েডাল দ্রবণে যে দ্রবগুলো ইউজ করে, যে দ্রবগুলা ওই দ্রবগুলো জমাট বাঁধে। সাসপেনশনের দ্রবগুলো কখনো জমাট বাঁধে না। প্রকৃত দ্রবণের প্রকৃত দ্রবণের মধ্যে যে দ্রবগুলো ওগুলো জমাট বাঁধে না, কারণ প্রকৃত দ্রবণের মধ্যে জমাট বাঁধতে হতো দ্রবগুলো তো মিশিয়ে যায়। হ্যাঁ, আর সাসপেনশনের ক্ষেত্রে দ্রবগুলো অনেক বড়, এগুলো একটার সাথে একটা জমাট বাঁধারও কিছু নেই, ঠিক না? আর একমাত্র কলের দ্রবণের মধ্যে যে দ্রব বা বিস্তৃত দশা ওগুলো হচ্ছে মিক্স হয়, ঠিক আছে? কলয়েডাল কণার চার্জ আছে, হ্যাঁ, এরা ব্রাউনীয় গতিও প্রদর্শন করে। তার মানে কলয়েড দ্রবণের মধ্যে আমরা তো আগে বলছি যে কোয়াগুলেশনে ফিরে আসা মানে কি, কোয়াগুলেশন পড়াচ্ছে মানে কি আবার কলয়েড দ্রবণের কণাগুলোতে ফিরে আসা, তাই না? এটা তো কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণের মধ্যে আমরা কি জানি, কিছু মিশে কিছু মিশে না, তাই না? তো এটা দ্রব, কিছু মিশে নাই যে এগুলো হচ্ছে এগুলা, কিছু মিশে নাই যে এগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে, মিশে নাই। এখন এই কণা, এই দ্রবগুলার কি থাকে, এই দ্রবগুলোর কি থাকে, চার্জও থাকে, চার্জও থাকে, আবার কি বলতেছে ব্রাউনীয় গতি প্রদর্শন করে। হ্যাঁ, কি প্রদর্শন করে? ব্রাউনীয় গতি প্রদর্শন করে, ব্রাউনীয় গতি প্রদর্শন করে। বুঝতে পারছি? এই দুটো জিনিস হচ্ছে ওদের প্রদর্শন করে। এখন কথা হচ্ছে যে দুইটি একই চার্জ বিশিষ্ট কণা পরস্পরকে বিকর্ষণ করায় সাধারণ অবস্থায় কলয়েডে কোনো জমাট বাঁধে না, স্বাভাবিক। এটা ওদের পজিটিভ চার্জ, এটা ওদের পজিটিভ চার্জ, তাহলে একে অপরকে বিকর্ষণ করবে, ঠিক না? অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ এই কণাগুলো, এটার উপর যে আবরণটা আছে না, এই আবরণটা থাকার কারণে, আমি আগেও বলছি আবরণটা ভেঙে গেলে তখন কিন্তু জমাট বাঁধে। এই আবরণ সবগুলো হচ্ছে পজিটিভ চার্জ, তাই একে অপরকে কি করে, বিকর্ষণ করে। হ্যাঁ, বিকর্ষণ করে। ওকে, আচ্ছা। বিকর্ষণের ফলে এক কণা অপর কণা থেকে দূরে থাকে। বাহিরতে বিপরীত আধানবিষ্ট ইলেকট্রোলাইট যোগ করলে বাহিরতে ইলেকট্রোলাইট, আমরা কি জানি কোয়াগুলেশনের কয়েকটা প্রসেস আছে, কোয়াগুলেশন আমরা কয়েকভাবে করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইট যোগ করে। এখন ইলেকট্রোলাইট মানে কি জানো? ইলেকট্রোলাইটের নিজস্ব একটা চার্জ থাকে, হয় সে পজিটিভ নতুবা নেগেটিভ। ইলেকট্রোলাইট যোগ করলে কলয়েড কণার চার্জ প্রশমিত হয়, ফলে ফলে কণাগুলো পরস্পর নিকটে আসার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, তাই তারা জমাট বাঁধে। আমরা ইলেকট্রোলাইট গুলো কি, এখন ধর আমরা ইলেকট্রোলাইট যোগ করতেছি, ইলেকট্রোলাইট, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট যোগ করলাম, এগুলো এক ধরনের কোয়াগুলেন্ট আর কি, যারা কোয়াগুলেশন ঘটাবে। আর এই ইলেকট্রোলাইট গুলো হচ্ছে মাইনাস চার্জ যুক্ত। এখন এগুলো প্রতিটা পজিটিভ চার্জের সাথে মাইনাস যুক্ত হয়ে যাবে, তাই না? মাইনাস যুক্ত হয়ে যাবে, এই যে মাইনাস চার্জ যুক্ত হয়ে গেছে, কারণ প্লাস মাইনাস একে অপরকে আকর্ষণ করে। এই প্লাস মাইনাসকে একে অপরকে আকর্ষণ করার কারণে এরা যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে যাওয়ার কারণে এখন ওভারঅল যে জিনিসটা আছে, এই ওভারঅল জিনিসটা কি আর কোনো চার্জ আছে? এখন আর কোনো চার্জ আছে? কোনো চার্জ আছে? কোনো চার্জ নেই, ঠিক না? এখন যেহেতু চার্জ নেই, একে অপরকে বিকর্ষণ করার ঘটনাটা ঘটবে না। একে অপরের সাথে যদি সামান্য বাড়িও হয়, বাড়ি খাওয়ার প্রবণতা বেড়ে যাবে, কারণ বিকর্ষণ আর হবে না। বাড়ি খাওয়ার প্রবণতা বেড়ে গেলে একে অপরের সাথে জমাট বেঁধে যাবে, এটাই হচ্ছে ঘটনা। এখন একটা জিনিস কি খেয়াল করছো, কলয়েড দানার কণার, কলের যে দ্রবণ, এই কলের দ্রবণের মধ্যে যে দ্রবগুলা, এই দ্রবণের চার্জ যদি, এই দ্রবের চার্জ যদি পজিটিভ হয়, তাহলে আমরা কোয়াগুলেন্ট হিসেবে যাদেরকে ইউজ করছি ওরা নেগেটিভ, তাহলে প্রশমিত করতে হবে, এটা তো স্বাভাবিক। যদি কলের দ্রবণের দানাগুলার চার্জ নেগেটিভ হইতো, তাহলে আমরা কোয়াগুলেন্ট হিসেবে পজিটিভ ইউজ করতাম, তাহলে আবার প্রশমিত করে দিত, তাই না? এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। এখন আসবে পানিতে। এখন আমরা চেষ্টা করব যে এই এখন যে প্রসেসটা শিখছি, যে ইলেকট্রোলাইট ইউজ করে, ইলেকট্রোলাইট কোয়াগুলেন্ট ইউজ করে আমরা কি করা, কি বলতো কি করা, যে কোয়াগুলেশন ঘটানো, এই প্রসেসটা আমরা ময়লা দূর করার ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে? পানিতে অধিকাংশ ক্ষেত্রে কলের কণাগুলো ঋণাত্মক আয়ন হিসেবে বিরাজ করে, ময়লাগুলা, ঠিক আছে, ময়লাগুলো কি হিসেবে থাকে, ঋণাত্মক আয়ন হিসেবে বিরাজ করে। তাই মিশ্রণ থেকে কলের কণাগুলোকে আলাদা করার জন্য আমাদেরকে ধনাত্মক কোয়াগুলেন্ট ব্যবহার করা লাগবে। আর ধনাত্মক কোয়াগুলেন্টের নাম কি? আমরা আয়রন ইউজ করতে পারি, অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি, কিন্তু এখানে আয়রন আর অ্যালুমিনিয়াম ইউজ করার কথা বলা নাই। আমরা আয়রনের লবণ ইউজ করতে পারি, অ্যালুমিনিয়ামের লবণ ইউজ করতে পারি, যেমন ফেরাস ক্লোরাইড,
ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ গুলো ভালো কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। কোন ভালো কোয়াগুলেন্ট হিসেবে? ধনাত্মক কোয়াগুলেন্ট হিসেবে, ঠিক আছে। অপরদিকে কলের কণাগুলো যদি ধনাত্মক হলে তখন আমরা ঋণাত্মক কোয়াগুলেন্ট ইউজ করবো। ঋণাত্মক কোয়াগুলেন্ট গুলোর নাম কি? সোডিয়াম ফসফেট, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, তারপর হচ্ছে সোডিয়াম সালফেট ইত্যাদি, ঠিক আছে। এবার হচ্ছে সূর্যের হার্ডি নিয়ম, এটা পরীক্ষায় আসে যে সূর্যের হার্ডি নিয়মটা লেখো। সূর্যের হার্ডি নিয়ম, সূর্যের হার্ডি নিয়মটা কি? সূর্যের হার্ডি কোয়াগুলেশন নিয়ে কি বলছে? ও বলছে কলের কণা আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এটাতে আমি এখন বুঝে আসছি। বিপরীত আধান বিশিষ্ট আয়নের চার্জ যত বেশি হবে উক্ত আয়নের কোয়াগুলেশন তত বেশি কার্যকর হবে। ধর ধনাত্মক কোয়াগুলেশন আমরা সোডিয়াম প্লাস ইউজ করতেছি, আমরা কি চাইলে ম্যাগনেসিয়াম 2 প্লাস ইউজ করতে পারি না? এখন এটার চার্জ বেশি না, এটার চার্জ যেহেতু বেশি তাহলে এটা একটু আরো ভালোভাবে কোয়াগুলেশন করতে পারবে, ঠিক আছে, আরো ভালোভাবে কোয়াগুলেশন করতে পারবে, এটা বুঝাইছে। তারপর হচ্ছে কি এদের আকার বড় হলে কোয়াগুলেশন প্রক্রিয়া সহজতর হয়, ঠিক আছে। যে কোয়াগুলেন্ট ইউজ করতেছি, যে কোয়াগুলেন্ট গুলো ইউজ করতেছি, যে ম্যাগনেসিয়াম 2 প্লাস এসে, হ্যাঁ, এদের আকার যত বড় হবে তত কি হবে? ভালো কোয়াগুলেন্ট, ভালো ভালো কোয়াগুলেশন করবে। এই তিনটা হচ্ছে শুল্ডে হার্ডি নিয়ম বা শুলজে হার্ডি বলছে। তো এই তিনটা নিয়ম লিখে দিয়ে আসতে হবে, যে বলতে পারে যে শুলজে হার্ডি নিয়ম কি, ঠিক আছে, এই তিনটা নিয়ম। আমি তো এটা বলছি যে যার চার্জ বেশি, যে কোয়াগুলের চার্জ বেশি সে বেশি কোয়াগুলেশন ভালো করাইতে পারবে, ঠিক আছে, তাই না? এটা তো স্বাভাবিক প্রসেস। এখানে যদি আমরা 2 প্লাস সংক্রান্ত কিছু ইউজ করতাম, তখন ম্যাগনেসিয়াম 2 প্লাস ইউজ করতেছি, 2 প্লাস। এতক্ষণ কিন্তু আমরা, সরি এখানে তো নেগেটিভ ইউজ করতেছিলাম, তোর ক্লোরিন ইউজ করতেছি Cl মাইনাস, এটা একটা আছে তাই না? এখন এতক্ষণ ধর একটা মাইনাস সংক্রান্ত কোয়াগুলেন্ট ইউজ করতেছি, এখন এখন ইউজ করবো কি? এখন সালফেট 2 মাইনাস, ঠিক আছে, এটা ইউজ করতেছে। যেহেতু ওর চার্জ বেশি, ও দ্রুত এগুলোকে প্রশমিত করতে হবে, যেহেতু এগুলো পজিটিভ চার্জ, কলের রানাগুলো পজিটিভ চার্জ, দ্রুত প্রশমিত করতে পারবে, আর দ্রুত প্রশমিত করতে পারলে কোয়াগুলেশন তাড়াতাড়ি ঘটবে, কোয়াগুলেশন আরো ভালো ঘটবে, এটাই বলতেছে। তো বলছে একযোজি আয়ন অপেক্ষা দ্বিযোজি আয়নে কোয়াগুলেশন অপেক্ষা ক্ষমতা বেশি, দ্বিযোজি আয়ন অপেক্ষা ত্রিযোজি আয়নে কোয়াগুলেশন ক্ষমতা আরো বেশি। এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে, পড়ে ফেলবি। ধনাত্মকের জন্য দেওয়া আছে, ঋণাত্মকের জন্য দেওয়া আছে, ক্যাটায়ন আয়নের জন্য দেওয়া আছে। কোয়াগুলেন্টের নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য, এগুলো নিজে নিজে করে ফেলে, কোয়াগুলেশনের পরিচিত উদাহরণ এগুলো নিজে নিজে করে ফেলবে, ঠিক আছে। মেইন টপিক আমি বুঝে দিচ্ছি, এগুলো রিডিং করলে হবে। আচ্ছা, এই জিনিসটা এখানে না বুঝলে আমাকে বলিস, ঠিক আছে, বুঝার না বুঝারও কিছু নেই, এগুলো বুঝবি। হ্যাঁ, এখানে এই যে কয়েকটা সংকেত দেওয়া আছে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য করে বলবি। যেমন হচ্ছে ফিটকিরির সংকেত কি, এগুলাই আসবে, ফিটকিরির সংকেত এগুলো কি। আচ্ছা, এখন আমরা সাসপেনশনও পড়ে গেছি, কোয়াগুলেশনও পড়ে গেছি। এখন কি তাহলে আমরা সাসপেনশন আর কোয়াগুলেশনের পার্থক্য করতে পারবো না? হ্যাঁ, সাসপেনশনে কণার ব্যাসগুলো নরমালি 500 ন্যানোমিটার বেশি থাকে, আর কোয়াগুলেশনে নরমালি 500 ন্যানোমিটার। কোয়াগুলেশন মানে কি? কলের দ্রবণের ক্ষেত্রেই তো হয়, কোয়াগুলেশন তার বাকিদের ক্ষেত্রে হবে না, কলের দ্রবণের ক্ষেত্রে হবে। তো কলের দ্রবণের যে ব্যাস 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হয়। হ্যাঁ, সাসপেনশন হচ্ছে একটা কলয়েডের একটি ক্ষণস্থায়ী অবস্থা। ক্ষণস্থায়ী অবস্থা মানে কি? অস্থায়ী অবস্থা। হ্যাঁ, সাসপেনশনে যদি আমরা রেখে দিই, দীর্ঘ সময় রেখে দিই, যে দ্রবগুলো আছে এগুলো নিজে অদক্ষেপ হিসেবে জমা হবে। কিন্তু কোয়াগুলেশনে কি অদক্ষেপ করতেছে? অদক্ষেপ করতেছে না। কোয়াগুলেশন এই যে স্থায়ী সুস্থিত অবস্থা, এটা অ্যাকচুয়ালি সাসপেনশন আর কলের দ্রবণের পার্থক্য লেগে, ঠিক আছে। সাসপেনশন অবস্থায় ওষুধের স্বাদের তিক্ততা কম হয়, এটা কেন হয় এটা আমাদের বোঝার দরকার নেই। আর কোয়াগুলেশন অবস্থায় ওষুধের স্বাদের অধিক তিক্ত হয়, ঠিক আছে। এটা নর্মালি হয় যে চর্বির কণাগুলো ভেঙে যায় না, চর্বির কণাগুলো ভেঙে গেলে চর্বিটা তো ডাইরেক্ট বের হয়ে আসতেছে, ওই ছিল না তিতা বেশি যায়। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অন্ত্র বলতে কি বোঝাচ্ছে? ক্ষুদ্রান্ত বৃহদান্ত যেগুলো আছে, অন্ত্রের প্রতিচ্ছবি তোলার ক্ষেত্রে বেরিলিয়াম সাসফেটেস বেরিয়াম বেরিয়াম সালফেট আরে বেরিয়াম সালফেটের সাসপেনশন উত্তম, ঠিক আছে। অন্ত্রের প্রতিচ্ছবি তোলার কাজে এক ধরনের সাসপেনশন ইউজ করা হয়, সেটা হচ্ছে বেরিয়াম সালফেটের একটা সাসপেনশন, ওটা হচ্ছে উত্তম। বেরিয়াম সালফেটে কিন্তু কোয়াগুলেশন হয়, বেরিয়াম সালফেটে কি হয়? কোয়াগুলেশন হয়, কিন্তু অন্ত্রের প্রতিচ্ছবি তোলার জন্য বেরিয়াম সালফেটে কোয়াগুলেশনটা খুব একটা প্রযোজ্য না, বুঝতে পারছি। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর কলের কণার ক্ষেত্রে বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন সাসপেন্সে কাজ করে না। আচ্ছা, সাসপেনশনের ক্ষেত্রে কি আমরা কোনো বিপরীত কিছু অ্যাড করতেছি? আচ্ছা, সহজ কথায় বলি, ধর এটা একটা সাসপেনশন। সাসপেনশন মানে কি? এখানে কণাগুলো অনেক বড়, অনেক বড়,
অনেক বড়। এখন আমরা যদি কোয়াগুলেন্ট ইউজ করি ধর এই দানাগুলো ধর পজিটিভ চার্জ, দানাগুলো পজিটিভ চার্জ। এখন আমরা কোয়াগুলেন্ট হিসেবে যাদেরকে ইউজ করতে গেলে মাইনাস চার্জ। মাইনাস চার্জ এগুলো এত ছোট, এই বড় বড় গুলাকে প্রশমিত করতে পারে না। এত ছোট যে মানে এত বড় যে এই দ্রবগুলো এত বড় যে এই বড় হওয়ার কারণে এই মাইনাস গুলো দ্বারা প্রশমিত হয় না। বুঝতে পারছি? তার মানে কোনো কাজই হয় না আলটিমেটলি। কিন্তু কলের ক্ষেত্রে তো হয়, কলের দ্রবণের ক্ষেত্রে তো হয়, যেটা দেখছি বিপরীত চার্জযুক্ত কোয়াগুলেন্ট ইউজ করতে হয়। বুঝে দিয়ে আসছি পুরোটা। ওকে, তাহলে আমরা মোটামুটি শেষ। আমি বাস আজকে নর্মালি এতটুকুই পড়ানো হয়, কারণ এটা পুরোটা মিলে একটা পাঠ বলা যায়। কিন্তু যেহেতু আমরা কি বলছি, যেহেতু আমি কালকে ক্লাস নিতে পারিনি, সে একেবারে দুধটাও পড়াই দিচ্ছি। ঠিক আছে, দুধ আসলে বুঝাবার কিছু নেই। গরুর দুধে আপেক্ষিক গুরুত্ব 1.029 থেকে 1.039 ল্যাক্টোমিটার সাহায্যে দুধের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। দুধের আপেক্ষিক গুরুত্ব কত, এটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি দুধের আপেক্ষিক গুরুত্ব কিভাবে মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, এটা এমসিকিউর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। কিসের মাধ্যমে মাপা হয়? ল্যাক্টোমিটারের মাধ্যমে মাপা হয়। আর দুধের পিএইচ নরমালি কত হয়? 6.5 থেকে 6.75। আর দুধ কিছুটা অম্লীয় প্রকৃতির হয়। হ্যাঁ, আমি এমন গাধা প্রকৃতির কিছু স্টুডেন্ট দেখছি যে ওকে যদি জিজ্ঞেস করা হয় দুধের পিএইচ কত, ও কিন্তু ঠিকই বলতে পারে যে 6.5 থেকে 6.75। কিন্তু আর এর পরের প্রশ্ন যদি জিজ্ঞেস করে দুধ কি প্রকৃতির, হ্যাঁ অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ, তখন আবার কনফিউজ হয়ে যায়। কেন? পিএইচ মান দেখে তো বোঝা যাচ্ছে এটা কিছুটা অম্লীয়। বোঝা যাচ্ছে না? 7 থেকে একটু কম না, 6.5 থেকে 6.75, তার মানে এটা অম্লীয় না? তারপর হচ্ছে দুধের উপাদানগুলোকে 3 ভাগে ভাগ করা, এগুলো বাংলা পড়া, এগুলো বোঝাবার কিছু নেই, এগুলো নিজে নিজে পড়ে ফেলবে। তারপর হচ্ছে এই চারটা হচ্ছে যে মুখস্থ রাখা তো সম্ভব না, যে গরুর দুধে পানি কত থাকে, শর্করা কত, মহিষের দুধে শর্করা কত, প্রতিটা মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, মানুষ, এদের সবারটা তো মনে রাখা সম্ভব না। শুধু এখান থেকে আমি বলবো লাস্ট পার্টটা করতে পারো। লাস্ট পার্ট বলতে এই যে শক্তি, কোন দুধে কত শক্তি পাওয়া যায়, ঠিক আছে, কোন দুধে কত শক্তি পাওয়া যায়, এটা করতে পারো শক্তিটা। বাকিগুলো আমরা রেটিং দিবি, মজার চলে পড়ে ফেলবো। এখন দুধের মধ্যে আমরা কি জানি পানি থাকে। তো পানি মানে দুধে গড়ে 80 থেকে 87% পানি থাকে। হ্যাঁ, শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান হলো, তার মানে আমরা বলতে পারি পানি। মানে 100%-এর মধ্যে যদি 80 থেকে 87% যদি পানি থাকে, তার মানে আমরা বলতে পারি দুধের মেইন উপাদান হচ্ছে পানি, শতকরা। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট, দুধের মধ্যে দুধ মিষ্টি হয়ে থাকে না নর্মালি? দুধ নর্মালি মিষ্টি হয়ে থাকে। দুধ নর্মালি মিষ্টি হয় কেন? দুধের মধ্যে এক ধরনের কার্বোহাইড্রেট পাওয়া যায়, কার্বোহাইড্রেট বা শর্করা পাওয়া যায়। চিনি কি? চিনি এক ধরনের কার্বোহাইড্রেট না? চিনি এক ধরনের কার্বোহাইড্রেট। দুধের মধ্যে যে চিনিটা পাওয়া যায়, দুধের মধ্যে যে কার্বোহাইড্রেট পাওয়া যায় বা যে চিনিটা পাওয়া যায়, ওই চিনিটার নাম হচ্ছে ল্যাকটোজ। ওই চিনিটার নাম কি? ল্যাকটোজ। এই ল্যাকটোজের কারণে দুধ নর্মালি কি হয়ে থাকে? মিষ্টি হয়ে থাকে। ঠিক আছে? ল্যাকটোজ হলো, আর ল্যাকটোজ কিভাবে গঠিত? ল্যাকটোজ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে আমরা প্রধান চিনি বলতে কি বুঝি? গ্লুকোজকে বুঝি না? গ্লুকোজকে বুঝি। তো এর অনেক কার্বোহাইড্রেট আছে, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যালটোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, কত কার্বোহাইড্রেট যে জড়িয়ে আছে। ঠিক আছে? কার্বোহাইড্রেট নিয়ে এত পড়া এখন আমরা করবো না, এটা যখন বায়োলজির কোর্স রসায়ন পড়াবো তখন পড়াবো। ঠিক আছে? তো এখন আমরা আপাতত এটা জানি যে ল্যাকটোজ অণু 2 ধরনের কার্বোহাইড্রেট অণু দিয়ে গঠিত। একটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে গ্যালাক্টোজ। এই দুইটার অণুর সমন্বয়ে ল্যাকটোজ গঠিত। কার্বোহাইড্রেট অনেক প্রকার আছে, গ্লুকোজ, গ্যালাক্টোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, অনেক প্রকার। এর মধ্যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে ল্যাকটোজ তৈরি করে। এখন গ্যালাক্টোজের সংকেত, গ্লুকোজের সংকেত, এগুলো মানে কঠিন লাগতে পারে, এগুলো কোর্স রসায়ন পড়ালে একদম ইজি হয়ে যাবে, তাই আপাতত এখানে মন দেওয়ার দরকার নেই। আর ল্যাকটোজের সংকেত কত? C12H22O11, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ফার্মেন্টেশন পড়াইছিলাম না? ফার্মেন্টেশন পড়াবার সময় আমি বলছিলাম কি, ফার্মেন্টেশনে নর্মালি যে দ্রবণটা থাকে, ঠিক আছে, যে আমরা ফার্মেন্টেশন নর্মালি ব্যাকটেরিয়া দিয়ে করে থাকি। ব্যাকটেরিয়া দিয়ে কি বলে, একটা দ্রবণের মধ্যে যখন কার্বোহাইড্রেট আছে, আমরা কিন্তু কার্বোহাইড্রেটের কথাই বলছি, আমরা কিন্তু আর কথা বলি না। এখন দুধের মধ্যে আছে শুধু কার্বোহাইড্রেট বলতে ল্যাকটোজ। আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্যে শুধু কার্বোহাইড্রেট কথাই বলছিলাম। আমরা বলছিলাম যে কি ফার্মেন্টেশন মানে কি, কার্বোহাইড্রেট যেটা থাকে
কার্বোহাইড্রেট যেটা থাকে সরি বানান বলেছে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বোহাইড্রেট যেটা থাকে এটা আমরা যদি ওই দ্রবণের মধ্যে ব্যাকটেরিয়া মিশিয়ে দিই ব্যাকটেরিয়া মিশিয়ে দেওয়ার কারণে ব্যাকটেরিয়াটা কি করে কার্বোহাইড্রেটটাকে ভেঙে অ্যালকোহলে পরিণত করে অ্যালকোহল প্লাস অ্যাসিডে পরিণত করে এটা এই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা ফার্মেন্টেশন কোনো দ্রবণের মধ্যে যদি কার্বোহাইড্রেট থাকে আমরা যদি ওই দ্রবণের মধ্যে কোনো ব্যাকটেরিয়া মিশিয়ে দিই ওই ব্যাকটেরিয়া কি করে কার্বোহাইড্রেটটাকে ভেঙে অ্যালকোহল আর অ্যাসিডে পরিণত করা হয় এটাকে বলা হয় ফার্মেন্টেশন আর দুধের মধ্যে কার্বোহাইড্রেট হিসেবে আছে ল্যাকটোজ ঠিক না কার্বোহাইড্রেট হিসেবে আছে ল্যাকটোজ এই ল্যাকটোজের মধ্যে যখন ফার্মেন্টেশন ঘটে তখন একটা অ্যালকোহল তৈরি হয় ঠিক আছে কোন অ্যালকোহল তৈরি এটা আমাদের দরকার নেই আরেকটা অ্যাসিড তৈরি হয় অ্যাসিডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে অ্যাসিডটার নাম কি ল্যাকটিক অ্যাসিড তার মানে ফার্মেন্টেশন হয় কার উপর ল্যাকটোজের উপর দুধের ফার্মেন্টেশন হয় কার উপর ল্যাকটোজের উপর ওকে এখন প্রোটিন আবার দুধের মধ্যে প্রোটিন থাকে দুধের মধ্যে অনেক প্রকারের প্রোটিন থাকে তবে দুধের মেইন প্রোটিন যেটা তোর দুধের মধ্যে প্রায় 100% প্রোটিন আছে 100% প্রোটিন আছে বলতে দুধের মধ্যে 100% প্রোটিন আছে বলিনি ধর দুধের মধ্যে মোট যত প্রোটিন আছে দুধের মধ্যে পুরা দুধের মধ্যে মোট যত প্রোটিন আছে তার 82% প্রোটিনটি হচ্ছে ক্যাসিন শুধু প্রোটিন হিসাব করলে আর কি মোট যত প্রোটিন আছে ওই প্রোটিনের মধ্যে হিসাব করলে 82% প্রোটিন আছে কি ক্যাসিন বুঝতে পারছি তার মানে ক্যাসিন দুধের প্রধান প্রোটিন উপাদান এছাড়া অল্প পরিমাণে অ্যালবুমিন গ্লোবিউলিন প্রোটিন ইত্যাদি থাকে ঠিক আছে এগুলো নিজেরা করে নেবে তবে এখান থেকে একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্যাসিনে দুধের মধ্যে যে মেইন প্রোটিন ক্যাসিনের মধ্যে গ্লুটামিন থাকে না আর অ্যাসপারাজিন অ্যামাইনো অ্যাসিড থাকে না আচ্ছা প্রোটিন কিভাবে তৈরি হয় এটা তো তুই জানার কথা না এখন ঠিক আছে যেহেতু বায়োলজি বোটানি ফার্স্ট চ্যাপ্টারটা আমি এখানে পড়ি নাই একটা প্রোটিন নর্মালি তৈরি হয় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড চেইন অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো চেইন মিলে প্রোটিন তৈরি হয় প্রায় 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে দুনিয়ার মধ্যে ঠিক আছে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে তার মধ্যে গ্লুটামিন আর অ্যাসপারাজিন যেটা আছে এই যে গ্লুটামিন আর অ্যাসপারাজিন যে ধরলাম এই দুইটা হচ্ছে এইটা হচ্ছে গ্লুটামিন এটা হচ্ছে অ্যাসপারাজিন এটা যদি দুধের প্রোটিন হয়ে থাকে এই দুধের প্রোটিন ক্যাসিন হয়ে থাকে ক্যাসিনের মধ্যে এই দুইটা থাকবে না বাকিগুলো মিলে হচ্ছে কি ক্যাসিনটা তৈরি হবে নানা প্রকার ভ্যারিয়েশন মিলে আচ্ছা যে দুধে যত বেশি ফ্যাট বা চর্বি থাকে সে দুধ তত বেশি উৎকৃষ্ট বা মূল্যবান হয় আচ্ছা দুধে চর্বি ভিটামিন থাকে আচ্ছা ভিটামিন দুই প্রকার একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন হ্যাঁ সবসময় মনে রাখবি চর্বির মধ্যে যে দ্রবণীয় ভিটামিন আছে চর্বিতে যে দ্রবণীয় ভিটামিন আছে ওই ভিটামিন গুলোর নাম হচ্ছে যে এটা শুধু দুধের চর্বি না সব চর্বির মধ্যে দুনিয়ার যত ধরনের চর্বি আছে হ্যাঁ সব চর্বিতে ক্যাডা 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 ভিটামিন থাকে ক্যাডা মানে কি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন এ আর মধ্যে দুধের চর্বির মধ্যে তার মানে এগুলো থাকবে পার্থক্য হচ্ছে দুধের চর্বির মধ্যে ভিটামিন কে টা থাকে না বুঝতে পারছি এ ডি ই থাকে বেশি আর দুধের মধ্যে সব থেকে বেশি ভিটামিন থাকে ভিটামিন এ হচ্ছে সবচেয়ে বেশি থাকে ভিটামিন ডি আর ভিটামিন সি তুলনামূলক কম থাকে দুধের সাথে রক্তকণিকা বেশি থাকে ওকে আর খনিজ লবণ কি খনিজ লবণ থাকে এগুলো নিজেরা পড়ে ফেলবে এগুলো পড়াবার কিছু নেই এখান থেকে এমসিকিউ একটা আসতে পারে 100 লিটার দুধ থেকে 13 কেজি পাউডার দুধ তৈরি করা যায় আমরা পাউডার দুধ তো দেখছি 100 লিটার দুধ থেকে 13 কেজি পাউডার দুধ তৈরি করা যায় দুধের নানাবিধ ব্যবহারটা নিজে করে ফেলবি এখানে এটা বুঝাবার কিছু নেই দুধের প্রক্রিয়াজাতকরণ বলতে কি বোঝাচ্ছে দুধের প্রক্রিয়াজাতকরণ বলতে দুধটাকে তো সংরক্ষণ করে রাখতে হবে সংরক্ষণ করে না রাখলে দুধ নষ্ট হয়ে যাবে তাই না দুধ নষ্ট হয়ে যাবে প্রথম পদ্ধতিটা কি বলতেছে প্রথম পদ্ধতিটা বলতেছে দুধের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু ভালো ব্যাকটেরিয়া থাকে এই ভালো ব্যাকটেরিয়াগুলো কি করে ব্যাকটেরিয়া কাজ কি দুধের মধ্যে যে ল্যাকটোজ আছে ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে ঠিক না ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে আর ল্যাকটিক অ্যাসিডে পরিণত করলে আমরা কি জানি অণুজীব অ্যাসিডীয় পরিবেশে বসবাস করতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না ফলে এখানে আর কোনো অণুজীব জন্মায় না কোনো অণুজীব কি জন্মাইতে পারে না এইভাবে আমরা সংরক্ষণ করতে পারি কিন্তু এই সংরক্ষণে বলতো আমাদের একটা কথা
যে এখানে কি আমরা বাইরে থেকে কোনো কাজ করছি? দুধ আপনি নিজেকে নিজে সংরক্ষণ করতেছে না? কারণ দুধের ভিতর আপনি আগে থেকে ভালো ব্যাকটেরিয়া ছিল, আপনি ভালো ব্যাকটেরিয়া গুলো হচ্ছে যে ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করছে, ঠিক না? এইভাবে হইতে পারে একটা উপায়। আর একটা পদ্ধতি হচ্ছে কি, দ্বিতীয় পদ্ধতি, দুধ থেকে আমরা পানি কমাই দিতে পারি। এতে অণুজীব অণুজীবের জন্য যে পরিমাণ পানি দরকার অণুজীব সেই পরিমাণ পানি পায় না। হ্যাঁ, এখন পানি কিভাবে কমাইতে পারে এগুলো নানা উপায় আছে, 5-6টা উপায় আছে, এবং নিজেরাই পড়ে ফেলবে, ঠিক আছে? এগুলো বোঝাবার আসলে কিছুই নেই। ঠিক আছে, তৃতীয় পদ্ধতি হচ্ছে স্টেরিলাইজেশন বা পাস্চুরাইজেশন করে দুধ সংরক্ষণ করা, এই যেটা আমরা করে থাকি। হ্যাঁ, কিন্তু আমরা এত নিয়ম মেপে করি না। হ্যাঁ, পাস্চুরাইজেশন মানে কি? পাস্চুরাইজেশন বা স্টেরিলাইজেশন বলতে কি বোঝায়? ধর দুধ, এটা হচ্ছে দুধ, ঠিক আছে? ওকে, এটা হলো দুধ। এখন এই দুধকে যদি আমরা তাপ তাপ দিই, তাপটা দিতে হবে কত ডিগ্রি সেলসিয়াসে? 63 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিতে হবে। কত মিনিট ধরে? 30 মিনিট ধরে। তাপ দেওয়ার পর 30 মিনিট ধরে তাপ দিয়ে ফেলার পর 63 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে ফেলার পর সাথে সাথে যখন 30 মিনিট শেষ হবে সাথে সাথে দুধটাকে আমরা এমন পরিবেশে রাখবো যে পরিবেশে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। মানে কি, সাথে সাথে এটাকে আমরা আবার ঠান্ডা করে ফেলবো, সাথে সাথে আমরা এটাকে আবার কি করে ফেলবো? ঠান্ডা করে ফেলবো। ঠান্ডা করে ফেললে আলটিমেটলি কি হবে? এই ফুল প্রসেসটাকে বলা হয় পাস্চুরাইজেশন। সাথে সাথে ঠান্ডা করতে হবে কিন্তু 30 মিনিট ধরে তাপ দেওয়ার পর ওর তো তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, 63 ডিগ্রি থাকবে, আরো বেশি রাখবে, কারণ 63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 মিনিট ধরে দিচ্ছ, অনেক তাপমাত্রা হয়ে যাবে তার মানে আলটিমেটলি, তাই না? সাথে সাথে এটাকে আমরা 10 ডিগ্রি সেলসিয়াসে নামাই আনবো, এই ফুল প্রসেসটাকে বলা হয় পাস্চুরাইজেশন। এতে কি হয়, এই যে তাপমাত্রার কারণে অণুজীব কি বাঁচতে পারবে? ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এগুলো সবগুলো ধ্বংস হয়ে যায়। আবার সাথে সাথে যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছো, এই যে দুধের গুণাগুণ অপরিবর্তিত থাকে, গুণাগুণটা আবার কি অপরিবর্তিত থাকে। আশা করি পাস্চুরাইজেশন আর স্টেরিলাইজেশন কি বুঝতে পারছি। এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, পাস্চুরাইজেশন কাকে বলে, স্টেরিলাইজেশন কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন হচ্ছে দুধ থেকে মাখন প্রস্তুত করব, আজকে কতটুকু করাবো দেখি। হ্যাঁ, দুধ থেকে মাখন প্রস্তুত একবার প্রসেসটা দেখাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, দুধ থেকে মাখন প্রস্তুতি করাবো, ওকে? একটু পরে ফেলি, এরপরে ক্লাস শুরু করো, মাখন থেকে কি কেমনে প্রস্তুত করতে হয়। ওকে, ফুল প্রসেসটা আমরা ফ্লো চার্ট আকারে দেওয়া আছে, তাই তো? ফ্লো চার্ট আকারে দেওয়া আছে, কারণ আমরা কি করবো, ফ্লো চার্ট গুলাকে ডিটেলসে করবো। প্রথমে আমরা কি করবো, দুধ থেকে মাখন তৈরি করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। প্রথমে আমরা খামার থেকে সংগৃহীত দুধ করবো, সেটা গরু থেকে দুধ নিতে পারে, ছাগল থেকে নিতে পারে, মহিষ থেকে নিতে পারে, এটা আমাদের ইচ্ছা। দুধটা সংগ্রহ করার পর দুধ আর ক্রিম আলাদা করবো, দুধ আর ক্রিম আলাদা করলে আমরা ক্রিম পাবো আর ক্রিম দুধ পাবো। আশা করি কিছু বুঝেছ নাই, তাই না? বুঝিয়ে দিচ্ছি। ধর এটা দুধ, এটা দুধ, দুধের মধ্যে ফ্যাট থাকে, তাই না? দুধের মধ্যে ফ্যাট থাকে, এই যে ফ্যাট, কিছু কিছু জায়গায় ফ্যাট বেশি থাকে। আচ্ছা, সরি, দুধের মধ্যে ফ্যাট থাকে, ঠিক আছে? এই ফ্যাট গুলাকে আমরা ক্রিম বলতেছি, এই ফ্যাট গুলাকে আমরা কি বলতেছি? এই ক্রিম বলতেছি। এখন এই চর্বি গুলাকে ক্রিম বলতেছি। কোনোভাবে যদি চর্বি গুলাকে এক সাইডে নিয়ে আসা যায়, হ্যাঁ, এই চর্বি গুলাকে যদি এক সাইডে নিয়ে আসা যায়, আচ্ছা সরি, চর্বিগুলাকে আলাদা করে ক্রিম বলতেছি না, আমি এখানে একটা জিনিস ইয়ে করতেছি। হ্যাঁ, এগুলা ফ্যাট, ফ্যাট গুলাকে যদি কোনোভাবে এক এক জায়গায় নিয়ে আসা যায়, এই পুরাটাকে আমরা এখন বলবো ক্রিম। এগুলো, এই পুরাটাকে আমরা কি বলবো? ক্রিম। আর ক্রিম বাদে বাকি যে লিপিড অংশ থাকবে এটাকে বলবো আমরা ক্রিম মিল্ক। এগুলোকে আমরা কি বলবো? ক্রিম মিল্ক। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। দুধের মধ্যে প্রথম কথা হচ্ছে দুধের মধ্যে ফ্যাট ছড়াই ছিটে থাকে, ফ্যাট গুলাকে যখন এক জায়গায় নিয়ে আসবো জমাট বাঁধাবো, এই জমাট বাঁধা অংশটাকে কি বলবো? ক্রিম। আর যখন এক জায়গায় নিয়ে আসবো বাকি যে লিকুইড অংশ থাকবে ওইটাকে বলবো ক্রিম মিল্ক। তার মানে এই ক্রিম আর ক্রিম মিল্ক আলাদা করতে হবে। এখন ক্রিম আর ক্রিম মিল্ক কেমনে আলাদা করবো, এই প্রসেস পরে দেওয়া আছে আমাদের, এটা পরে আসতেছি আমি। ক্রিম আর ক্রিম মিল্ক কেমনে আলাদা করবো, হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে কি, আরেকটা কথা হচ্ছে যে
ক্রিম কি বলতে লাগছিলাম, আরেকটা কথা কি করতে বলতে লাগছিলাম, ক্রিম আর ক্রিম মিল্ক আলাদা করবো, ওকে। ও হ্যাঁ, বিখ্যাত একটা উপায় বলি। দুধের মধ্যে যে সর পড়ে, উপর 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 দিয়ে যে সর পড়ে, সরগুলা মানে কি, সর অনেক গাঢ় হয় না, কারণ সর অনেকগুলো ফ্যাট নিয়ে গঠিত। সর, এই সরটা হচ্ছে ক্রিম, এই সরটাই হচ্ছে ক্রিম, ঠিক আছে। এই সরটাই হচ্ছে ক্রিম। তো সর কেমনে পড়ে এটা আশা করি আমরা জানি, তাপ দিলেই সর পড়বে, ঠিক আছে। তো ক্রিম আলাদা করার একটা প্রসেস শিখাই দিলাম। আর বাদ বাকি যে লিকুইড অংশ থাকে ওটাকে বলা হয় ক্রিম মিল্ক। তার মানে আমরা কি করবো, দুধ আর ক্রিম পৃথকীকরণ করবো। তার মানে আমরা করবো একটা ক্রিম পাবো, একটা হচ্ছে ক্রিম দুধ পাবো। তার মধ্যে ক্রিম দুধ নিয়ে আমাদের কোনো কাজ নাই, মানে লিকুইড অংশটা দিয়ে কোনো কাজ নেই। যে ক্রিমটা পাইছি এই ক্রিমটাকে আমরা পাস্টিউরাইজেশন করবো। পাস্টিউরাইজেশন কি একটু আগে পরে আসি, 63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট ফুটাবো। ফুটাবার সাথে সাথে কি হবে, ফুটাবো না সরি, ফুটে তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতক্ষণ দিব, 30 ডিগ্রি সেলসিয়াস 30 মিনিট ধরে দিব। ওকে, 30 মিনিট ধরে দেওয়ার পর সাথে সাথে কি করবো, সাথে সাথে আবার 10 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা করে ফেলবো। এটাকে বলা হয় পাস্টিউরাইজেশন, ঠিক আছে। ওকে, পাস্টিউরাইজেশন করে ফেলা। পাস্টিউরাইজেশন করে ফেলার পর যে জিনিসটা পাবো, এটা এটা আমরা বলবো পাস্টিউরাইজ করা ক্রিম, মানে ক্রিমটাকে পাস্টিউরাইজ করা হয়েছে। এই পাস্টিউরাইজ করা ক্রিমের উপর আমরা রাইপেনিং করবো। রাইপেনিং মানে কি, অণুজীব যোগ করা। আচ্ছা, দুধের মধ্যে আমরা শুধু ফ্যাট অংশ নিয়ে কাজ করতেছিলাম, তাই না? কিন্তু দুধের মধ্যে কি শুধু ফ্যাট থাকে? দুধের মধ্যে ল্যাকটোজ থাকে না, চিনি থাকে না, প্রোটিন থাকে না। আমরা কি করবো, অণুজীব যোগ করে দিব। অণুজীব মানে কি, ব্যাকটেরিয়া, যেগুলো ভালো ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া গুলো কি হবে, ল্যাকটোজ গুলোকে ভেঙে দিবে। তো দুধের মধ্যে যেহেতু ল্যাকটোজ প্রোটিন এগুলো থাকে, তো দুধ থেকে তো ক্রিমটা আসছে, সর, সরটা তো দুধ থেকে আসে, কিন্তু ক্রিমের মতো অণুজীব থাকবে। তো অণুজীব, সরি অণুজীব বলতে, ক্রিমের মধ্যে কি থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, মানে ল্যাকটোজ থাকবে, প্রোটিন থাকবে। এখন আমরা যখন অণুজীব যুক্ত করে দিব, ভালো ব্যাকটেরিয়া গুলো যুক্ত করে দিব, ভালো ব্যাকটেরিয়া গুলো কি করবে, ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। ফলে দুধে আর অ্যাসিড কিন্তু সাধারণত টক জাতীয় হয়, যেমন লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, লেবু টক, টক না? তার মানে কি, তখন রাইপেনিং করে ফেলার পর যে অণুজীবগুলো তখন যুক্ত করে বসে ক্রিমের মধ্যে, যে ল্যাকটোজ ছিল, ল্যাকটোজ গুলো কিছু কিছু ল্যাকটোজ ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, ফলে ক্রিমটা সামান্য টক জাতীয় হয়ে যায়, ঠিক আছে, টক হয়ে যায়। এরপর রাইপেনিং করা ক্রিমের উপর আমরা কি করবো, এজিং করব। এজিং মানে কি, এজিং মানে হচ্ছে ঠান্ডা তাপমাত্রায় ক্যালাস তৈরি করা, মানে ঠান্ডা তাপমাত্রা রেখে দেবো। এই যে ঠান্ডা তাপমাত্রা রেখে দিলে গ্লোবিল জাতীয় যে মাখন চর্বিগুলো ক্যালাস তৈরি করে, সাধারণ এতে 12 থেকে 15 ঘন্টার প্রয়োজন হয় মাখন চর্বিগুলোকে আলাদা করার পূর্বে। এজিং খুবই ফলপ্রসূ। মাখন কিংবা তৈরি হয়, এটা যেন আমি একটু আগে বলে দিয়ে আসছি কিভাবে তৈরি হয়। ওই যে ফ্যাট জাতীয় জিনিসগুলো আছে, ফ্যাট গুলো সবগুলো একত্রে জমা করা দিবে, ঠিক আছে, ওই ফ্যাট অংশটাকে বলবো আমরা মাখন। এই যে এজিং করা মানে কি, ঠান্ডা করা। ঠান্ডা করে রেখে দিলে কি হয়, 12 থেকে 15 ঘন্টা ওই মাখন, ফ্যাট জাতীয় কণাগুলো আস্তে আস্তে আরো কাছে আসতে শুরু করে, আরো কাছে আসতে শুরু করে, ঠিক আছে, ঠিক আছে। কিসে কাছে আসতে শুরু করে, ক্রিমের ভিতর। এটা তো ক্রিম, ক্রিম মানে কি, অলরেডি কাছাকাছি ছিল, অলরেডি কাছাকাছি ছিল, সে কিন্তু ক্রিম তৈরি হয়েছে, এখন আরো কাছাকাছি আসতে তৈরি করে, হ্যাঁ, এজিং এর কারণে। এজিং মানে কি, ঠান্ডা করা, 12 থেকে 15 ঘন্টা করতে হয়। তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে এবার হচ্ছে ক্যালাসিত মাখন চর্বি চার্নিং বা গঠন করতে হবে। চার্নিং বা গঠন মানে কি, এবার ক্রিমের উপর আমরা কি করব, এই ক্রিমের উপর হচ্ছে আমরা এই ক্রিমটাকে প্রচুর এটা ঘুরাবো। ঘুরাতে ঘুরাতে কি হবে, এক সময় সব ধরনের যে ফ্যাট আছে, ক্রিমের মধ্যে যত ফ্যাট আছে, সব ফ্যাট একদম জমাট পেতে যাবে, জমাট পেতে জমাট পেতে জমাট পেতে জমাট পেতে জমাট পেতে জমাট পেতে কি হয়ে যাবে, মাখন তৈরি যাবে। মাখন তৈরি যাবে, আর সামান্য অংশ পানির বাকি থাকবে, ঠিক আছে, কারণ লিকুইড অংশ তো বাকি থাকবে। ক্রিমটা একদম আর সব কঠিন পদার্থ দিয়ে তৈরি ছিল, ক্রিমের মধ্যে পানি ছিল না। তো পানিগুলো কি যাবে, পানিগুলো হচ্ছে যে এই মাখনের উপর ছড়াই ছিটিয়ে থাকবে, মানে পানি থাকবে কম, ফ্যাট থাকবে তখন বেশি, ঠিক আছে, এই পানিগুলো ছড়াই ছিটিয়ে থাকবে। আর এখানে একটা নিয়ম আছে, পানি সর্বোচ্চ 16% রাখতে পারবে, মাখনের 16% হচ্ছে পানি রাখতে পারবে, এর বেশি রাখা যাবে না, ঠিক আছে। এটা কেন একটু পরে বলা আছে। এই যে চার্নিং বা কঠোর করার ফলে মাখন তৈরি গেছে, মাখনের কণা তৈরি গেছে। এরপর ধুবো, ধুয়ে ফেলার পর মাখন পাবো, আর মাখন দুধ পাবো। মাখন দুধ বলতে ওই লিকুইড অংশগুলো, যে লিকুইড অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে মাখনের উপর, ওগুলোকে মাখন দুধ বলতেছি। যে মাখন দুধগুলোকে আমরা মানে ফেলে দিব, বাকি অংশ থাকবে মাখন, ঠিক আছে। এটার উপর লবণ মিশাবো, প্যাকেট করবো, শেষ। কারণ দুধ তো মাত্র 16% রাখতে পারবো, এই বেশি রাখতে পারবো, বাকি যে মাখন দুধগুলো আছে সেগুলো ফেলে দিব, এই মাখন দুধের কোনো কাজ নেই। আশা করি ফুল প্রক্রিয়াটা আমরা বুঝতে পারছি।
প্রথমে দুধ থেকে ক্রিম আলাদা করতে হবে, ক্রিম আলাদা করে ক্রিমকে পাস্তুরাইজেশন করতে হবে, মানে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পর রাইপেনিং করতে হবে। রাইপেনিং মানে কি, ভালো ব্যাকটেরিয়া যুক্ত করে দিব ক্রিমের মধ্যে, যে ভালো ল্যাকটোজ আছে, ল্যাকটোজ গুলো কিছু ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়ে ইয়াতে পরিণত হবে, একটু টক জাত তৈরি পরিবেশ সৃষ্টি করবে। পরিবেশ সৃষ্টি করার পর এজিং করবে, এজিং মানে ঠান্ডা স্থান রাখবো, ফলে ওই যে ফ্যাটের কণাগুলো আরো কাছাকাছি আসতে শুরু করবে, তারপর ক্যালাস তৈরি করবে। এরপর চার্নিং এর গঠনের মাধ্যমে একদম আলটিমেটলি সবগুলো একসাথে জোড়া বেঁধে যাবে, ঠিক আছে। তখন মাখন কণা তৈরি হবে, মাখন কণার মধ্যে মাখন থাকবে আর মাখন দুধ থাকবে। মাখন দুধের মধ্যে শুধু মাখন দুধ 16% থাকবে, বাকি ফেলে দিব, বাদ বাকি লবণ মিশিয়ে প্যাকেট করে দেবো। লবণ কেন মিশাতে হয় আশা করি তুই জানো। বলছিলাম না লবণ কি হিসেবে কাজ করে, প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এখন প্রথমে আমরা কোশ্চেন দুধ থেকে ক্রিম কেমনে পৃথক করো, মানে দুধ থেকে ক্রিম কেমনে আলাদা করবো। এটা গ্র্যাভিটি দ্বারা ক্রিম আলাদা করতে পারে, সেপারেটর দ্বারা ক্রিম আলাদা করতে পারে, ঠিক আছে। এটা নিজে পড়ে বলি, এটা আসলে বুঝাবার কিছু নেই, সেজন্য আমি বুঝাচ্ছি না, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুধ থেকে ক্রিম পৃথকীকরণ দুইটি উপায় লেখো, গ্র্যাভিটি দ্বারা ক্রিম প্রস্তুতি, আর একটা হচ্ছে সেপারেটর দ্বারা ক্রিম প্রস্তুতি। ওকে, এবার হচ্ছে দুধ হতে যখন মাখন মাখন পৃথকীকরণ করব, তখন হচ্ছে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দুধের পিএইচ যেন সর্বদা স্থির রাখে, দুধের পিএইচ সর্বদা স্থির থাকে মানে কি, দুধের পিএইচ যেন 6.5 থেকে 6.75 এর মধ্যেই থাকে সর্বদা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, সর্বমাত্রা আমরা চাইলে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট যোগ করলে দুধের পিএইচ 6.6 থেকে 6.9 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, এটা করতে পারি। দুধের পাস্তুরাইজেশন করা, আচ্ছা, দুধ থেকে ক্রিম আলাদা করার আগে আমাদের কিন্তু আগে দুধকে পাস্তুরাইজেশন করতে হবে, মানে দুধকে জীবাণুমুক্ত করতে হবে না ভাইয়া, দুধকে জীবাণুমুক্ত করতে হবে, এটাই হচ্ছে যে দুধের পাস্তুরাইজেশন। তারপরে না দুধ থেকে ক্রিম আলাদা করবে। দুধই যদি ময়লা হয় তাহলে ক্রিমও তো ময়লা হবে, আরো বেশি ময়লা হবে, ঠিক না। আর শীতলীকরণ মানে কি, এটা পাস্তুরাইজেশনের মধ্যেই পড়ে। ওই পাস্তুরাইজেশনের পর আমরা কি জানি, 63°C 30 মিনিট দেওয়ার পর সাথে সাথে এটাকে আবার 10°C তাপমাত্রায় ঠান্ডা করা হয়, ঠিক আছে, ঠিক না। এটা হচ্ছে পাস্তুরাইজেশন। তারপর হচ্ছে ঘূর্ণায়মান প্রক্রিয়ায় ঘোল প্রস্তুত করা, ওই যে চার্নিং চার্নিং প্রক্রিয়া বারবার ঘুরেতে থাকলে ফ্যাটগুলো সবগুলো ফ্যাট একদম জোড়া বেঁধে মাখন তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ঘূর্ণায়মান প্রক্রিয়া, ওই ঘোল প্রস্তুত করা, এটাই হচ্ছে ঘোল প্রস্তুত, ওই যে মাখনটাকে হচ্ছে ঘোল। ওকে, তাহলে এটা গেল শেষ। আর এখানে এগুলো হচ্ছে তুই নিজে রিডিং দিবি, এখানে আসলে এখান থেকে প্রশ্ন বেশি আসবে না। হ্যাঁ, আর এখানে হচ্ছে কি, একটু লাইন হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে তখন কোন মাখনে 16% মতো পানি বজায় রাখা এর বেশি নয়, কারণ মাখনে পানির সাথে দ্রবীভূত কিছু দুধ, প্রোটিন ও ল্যাকটোজ থাকে, যা মাখনকে পচনশীল করে দীর্ঘস্থায়িত্ব কমায় ফেলে। কারণ দুধ বেশি পরিমাণ পানি রাখলে লিকুইডের মধ্যে তো আরো বেশি পরিমাণ ল্যাকটোজ থাকবে, প্রোটিন থাকবে, ওগুলো আবার মাখনকে পচাই ফেলবে না। বেশি পরিমাণ রাখলে, বেশি পরিমাণ লিকুইড অংশটা রাখলে বা মাখন দুধটাকে রাখলে, সেই জন্য আমাদেরকে মাখনের মধ্যে মাখন পাওয়া যায়, মাখন দুধ পাওয়া যায়, মাখন দুধকে শুধু 16% রাখা যায়। 16% মাখন দুধ বলতে কি বোঝাচ্ছে, শুধু লিকুইড অংশটা, বুঝতে পারছি। ওকে, তাহলে পরের ক্লাস হচ্ছে মাখন থেকে ঘি উৎপন্ন থেকে আমরা শুরু করবো আবার পড়া। আসলে মাখন থেকে ঘি উৎপন্ন এটা এখনই পড়াই দিই, এটা আসলে এখন জমায় রেখে আসলে লাভ নেই, এটা খুবই সহজ একটা জিনিস। এটা ইমাজিন করতে হবে একটু। তখন তোর থেকে একটা মাখন আছে, ঠিক আছে, মাখন বাজারে মাখন পাওয়া যায় না, বাটার আছে। এখন কি করবি তুই, হ্যাঁ, এখন তোর কাজ কি, প্রথমে একটু তো পড়ে ফেলছি যে আমরা, সরি, হ্যাঁ, প্রথমে একটু তো পড়ে ফেলছি, ফ্রেশ দুধ থেকে আমরা ক্রিম আলাদা করবো। ক্রিম আলাদা করা মানে ক্রিমে চর্বি বেশি থাকে। একটা নর্মালি ফ্রেশ দুধের মধ্যে 87% পানি থাকে, আর 3 থেকে 7% কি থাকে, চর্বি থাকে ফ্রেশ দুধের মধ্যে, তাই না। 3 থেকে 7% চর্বি থাকে। এখন ক্রিম মানে কি, শুধু চর্বি অংশগুলো আলাদা করা, তার মানে এখন ক্রিম তো আর শুধু চর্বি আলাদা করা যাবে, ক্রিমের সাথে কিছু পরিমাণ পানিও থাকবে। তো ক্রিমের মধ্যে কি যে শুধু চর্বি অংশগুলো আলাদা আলাদা করলে তখন থাকে যে 35 থেকে 40% চর্বি থাকে আর 35% পানি থাকে, পানির পরিমাণ অনেকটুকু কমাই যাচ্ছে। যখন আলটিমেটলি মাখন তৈরি করে ফেলি, তখন ক্রিমের মধ্যে যে ফ্যাট গুলো আছে ওগুলাও সবগুলো অ্যাড করে ফেলি, একটার সাথে একটা জোড়া বাঁধতে, সবগুলো একসাথে জোড়া বেঁধে একটা বড় চর্বি হয়ে যায়। তার মানে কি, এইটি থেকে ওই চর্বিটাকে তো আমরা ইয়া বলতেছি, যে বড় চর্বিটা হয় এটাকে মাখন বলতেছি। ওই চর্বিটাকে আমরা বলছি 80 থেকে 85% চর্বি, যে আর ওই চর্বির উপর তো কিছু পরিমাণ পানি ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর ওই ছড়িয়ে ছিটিয়ে পানির পরিমাণ হইতে হবে 16 থেকে 70%, এর বেশি না, কারণ কেন একটু আগে পড়াই আসি। তার মানে মাখন তৈরি পর্যন্ত আমরা জানি, ঠিক না। মাখন তৈরি হওয়ার পর
এই মাখনকে যখন আমরা 120°C তাপমাত্রায় তাপ দিব, মাখনটা গলে যাবে না, এই মাখনের গলা অংশটাকে বলা হচ্ছে ঘি, যেখানে 99 থেকে 99.5% কি থাকে, চর্বি থাকে। ঠিক আছে, তো এই ফুল জিনিসটা হচ্ছে যে এখানে একটু ডিটেলসে লেখা আছে, এগুলো নিজে পড়ে ফেলবি। ঠিক আছে, নিজে পড়ে দাগে ফেলবি। এটা আমার মনে আছে, আমি যখন পড়ছিলাম এটা খুব ইজি ইজি একটা পড়া ছিল, এটা বাংলা পড়া, বুঝাবার কিছু নেই। তাহলে নেক্সট ক্লাস থেকে হচ্ছে টয়লেট্রিস্ট আর পারফিউমারি থেকে শুরু করবো। ওকে।